কষ্ট দেওয়ার জন্য। এভাবে আমার মন নিয়ে খেলার অধিকার তো তাকে কে দিয়েছে? একদিন মাঝরাতে আমি বড় আপুকে সবুজ শাড়ি পরে সেজে গুজে বের হতে দেখলাম। সে আমির স্যারের ঘরের দিকে যাচ্ছিল। আমার সারা রাত ঘুম এলো না, বালিশে মুখ গুজে ভীষণ কাঁদলাম। বড় আপু এসেছিল ভোর সকালে। আমার আর আপুর ঘর পাশাপাশি হওয়ায় সে যখনই বের হতো কিংবা ঢুকতো আমি টের পেয়ে যেতাম। তাদের মধ্যে সেদিন কী হয়েছিল সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। আমির স্যারের প্রতি তীব্র অভিমানে আমি তাকে ঘৃণা করতে লাগলাম সেদিন থেকে। তারপর হঠাৎ একদিন আমি জানতে পারলাম ফিজিক্স বইয়ের গুজে রাখা চিঠিটা আমির স্যারের পক্ষ থেকে আসেনি। সেই চিঠি লিখেছিল আমার বড় আপু। আমির স্যারের প্রতি আমার সংবেদনশীল অনুভূতি বুঝতে পেরেই সে এই গ্রহিত কাজটি করেছিল। আমাকে কষ্ট দেওয়াই তার আসল উদ্দেশ্য। ছোটবেলা থেকে এসে এইসব করে পৈশাচিক আনন্দ পায়। তাহলে এতদিন আমি বিনা কারণে আমির স্যারকে ঘৃণা করেছি? তার তো আসলে কোনো দোষই ছিল না। আমাকে সে ভালোই বাসেনি, এটা তো তার দোষ হতে পারে না। কিন্তু সেদিন রাতের ঘটনা আমি ভুলে যেতে পারলাম না। আমির স্যার আমার মায়াতে আটকে ছিল বরাপুর রূপে। কিছুদিনের মধ্যে আমির স্যারের সাথে স্নেহা আপুর বিয়ে ঠিক হয়ে গেল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি বাবা শুধু এই কারণেই আমির স্যারকে বাড়িতে এনেছিল। আমাকে পড়ানো তো শুধু একটা বাহানা ছিল মাত্র। আসল কারণ হচ্ছে বড় আপুর সাথে আমির স্যারের বিয়ে। আর সেই বিয়েতে আমির স্যারেরও কোনো অমত নেই। আমি দুঃখিত হলাম, একদম ভেঙে পড়লাম। একবার তো মনে হলো কেন তাকে ভালোবেসেছিলাম, তাকে ভালোবাসার অপরাধে নিজেকে শেষ করে দিতে মন চাইল। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগলো ততই আমার হতাশা বাড়তে লাগলো। আমি ঠিক করলাম কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব। এই বিয়ে নিজের চোখে দেখা অন্তত আমার পক্ষে সম্ভব না। কিন্তু তখনও একটা নিগুড় সত্য আমার অজানা ছিল। একদিন মা আর বড় আপুর কথোপকথন আড়ি পেতে শুনে জানতে পারলাম বড় আপু অন্তঃসত্ত্বা, কিন্তু তার সেই বাচ্চাটি আমির স্যারের নয়। সেদিন মাঝরাতে বড় আপু যখন সবুজ শাড়ি পরে আমির স্যারের ঘরে গিয়েছিল তখন আমির স্যার তাকে তাড়িয়ে দেয়। অতৃপ্ত আকাঙ্ক্ষা মেটাতে বড় আপু সেই রাতে রাশেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রাশেদ ছিল আমাদের হাবিলদারের ছেলে, ঢাকায় পড়াশোনা করত। মাঝে মাঝে গ্রামে আসতো। সে স্নেহা আপু প্রেমে উন্মাদ ছিল, তাকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত ছিল। কিন্তু স্নেহা আপু তাকে শুধুই ব্যবহার করেছিল। সব কিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সেদিন। আমির স্যারের কেন আপুকে বিয়ে করতে বাধ্য সেটাও বুঝতে পারলাম। কিন্তু তার প্রতি এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দিব না। আমার বয়স তখন অল্প, আবেগের তীব্রতা অনেক বেশি, বুঝ কম। আমি করে ফেললাম একটি দুঃসাহসিক পল। একদিন মা আর বড় আপুর কথোপকথন আড়ি পেতে শুনে জানতে পারলাম বড় আপু অন্তঃসত্ত্বা, কিন্তু তার সেই বাচ্চাটি আমির স্যারের নয়। সেদিন মাঝরাতে বড় আপু যখন সবুজ শাড়ি পরে আমির স্যারের ঘরে গিয়েছিল তখন আমির স্যার তাকে তাড়িয়ে দেয়। অতৃপ্ত আকাঙ্ক্ষা মেটাতে বড় আপু সেই রাতে রাশেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রাশেদ ছিল আমাদের হাবিলদারের ছেলে, ঢাকায় পড়াশোনা করত। মাঝে মাঝে গ্রামে আসতো। সে স্নেহা আপু প্রেমে উন্মাদ ছিল, তাকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত ছিল। কিন্তু স্নেহা আপু তাকে শুধুই ব্যবহার করেছিল। সব কিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সেদিন। আমির স্যারের কেন আপুকে বিয়ে করতে বাধ্য সেটাও বুঝতে পারলাম। কিন্তু তার প্রতি এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দিব না। আমার বয়স তখন অল্প, আবেগের তীব্রতা অনেক বেশি, বুঝ কম। আমি করে ফেললাম একটি দুঃসাহসিক পল। রাত 12টার মধ্যেই আমাদের বাড়ির সবাই শুয়ে পড়ে। আমি হাতে ব্লেড নিয়ে আমির স্যারের ঘরে গেলাম। এত রাতে আমাকে দেখে তার বিস্ময়ের সীমা রইল না। ফিহা, তুমি এই সময়? আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন? আমি স্যার এদিক ওদিক তাকালো, কম বিস্ময়ে বলল, কেউ দেখে ফেললে কি হবে? ভেতরে এসো। আমি ঘরে ঢুকে সোজা গিয়ে তার বিছনায় বসে পড়লাম। সে আমার পাশে বসলো না, দরজার কাছে দাঁড়ানো থেকে হাত ভাঁজ করে শুধালো, বলো। কি বলতে চাও? আমি মেঝের দিকে দৃষ্টি অবনত রাখলাম, কঠিন গলায় বললাম, আপনি স্নেহাপুকে বিয়ে করবেন না? এই কথা বলার জন্য এত রাতে তুমি এখানে এসেছো? আমি শক্ত দৃষ্টিতে তাকিয়ে আগের চেয়েও কঠিনভাবে বললাম, আপনি বিয়ে করবেন না?
এসব ছেলে মানুষই কোনো মানে হয় না। চলে যাও এখান থেকে। তার ধমকে আমার ভাবান্তর হলো না। আগের চেয়েও তীক্ষ্ণ কণ্ঠে একই বাক্য আওড়ালাম আমি। আপনি বিয়ে করবেন না। আমির স্যার এবার আমার হাত ধরে উঠিয়ে আমাকে ঘরে বাড়ি বের করে দিলেন। রাগান্বিত কণ্ঠে বলল, আর কখনো তুমি এখানে আসবে না। আমি এতক্ষণ যেটা আড়াল করে রেখেছিলাম সেটা বের করলাম। আমার হাতে ব্লেড দেখে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আমির স্যার। এগিয়ে এসে জিনিসটা আমার হাত থেকে কেড়ে নিতে চাইলো। আমি দিলাম না। সাথে সাথে পিছিয়ে এসে হাতের শিরার ব্লেডের ধারালো অংশ চেপে ধরলাম। উন্মুক্ত গলায় বললাম, আপনি এই বিয়ে করতে পারবেন না, কিছুতেই না। আমির স্যার হতভম্ব হয়ে মন্তব্য করল। ঠিক, ফিহা, তুমি পাগল হয়ে গিয়েছ। হ্যাঁ ঠিক বলছেন, সত্যিই পাগল হয়ে গেছি আমি। আপনি যদি এই বিয়েটা করেন তাহলে নিজেকে শেষ করে দিব, এই কথা বলেই ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ স্থির হয়ে আমাকে দেখলো আমির স্যার। কাছে এসে নরম স্বরে বলল, কেন এসব করছো? বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। নিজেকে এতটা সস্তা করে কেন তুলে ধরছো? আমি তোমার কাছ থেকে এমন পাগলামি আশা করিনি। ছাত্রী হিসেবে তোমাকে স্নেহ করতাম, কিন্তু তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করছো। আমি ক্রন্দনত গলায় বললাম, আমাকে ভালোবাসতে হবে না আপনার। সবার ভাগ্যে সব কিছু থাকে না, আর আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আমার আপুকেও বিয়ে করতে পারবেন না আপনি। আমি আপনাকে বড় বোনের হাজব্যান্ড হিসেবে একসেপ্ট করতে পারবো না। আমির স্যার দীর্ঘশ্বাস ছাড়লো। এটা তোমার ব্যর্থতা, সেই জন্য আমি কেন বিয়ে ভাঙবো? তাছাড়া তোমার আপুর সাথে আমার সব কিছু ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভাঙাটাও অসম্ভব। জীবনে সব কিছু তো আর আমাদের মন মতো হয় না ফিহা, কিন্তু মানিয়ে নিতে হবে। তোমাকে ওটা মানতে হবে, আর না মানলে কিছু করার নাই। আমি চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। ভাগ্যে সেই পাষাণ মানুষটাকে পাওয়ার আশা বহু আগে ছেড়ে দিয়েছি, নয়তো সারা জীবন হাপুত্তেশ করে মরলেও সে ফিরে থাকাতো না। আমির স্যার দরজা বন্ধ করার আগে বলল, ঘরে যাও ফিহা, গুড নাইট। আমি তখন সত্যিটা না বলে থাকতে পারলাম না। ফরফর করে বলে উঠলাম, আপনি কি জানেন আপু যে প্রেগনেন্ট? আমাকে আশ্চর্য করে দিয়ে আমির স্যার শান্ত এবং স্পষ্ট গলায় বলল। হ্যাঁ জানি। আমি এতটাই বিস্মিত হলাম যে দাঁড়িয়ে থাকার শক্তিও হারিয়ে গেল। দেয়াল ধরে বললাম, জানার পরেও বিয়ে করতে যাচ্ছেন? এই বিয়ে কি জায়েজ হবে? না সেটা কেউ জানবে না। আপনি আপুকে বাঁচানোর জন্য এটা করছেন তাই না? আপু নিশ্চয়ই আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করেছে, কিন্তু আমি এই অন্যায় সহ্য করব না। আপনার সাথে আপুর বিয়ে আমি হতে দিব না। ফিহা, দিস ইজ নন অফ ইয়োর বিজনেস। আমি আমির স্যারের কথার তোয়াক্কা না করে হুড়মুড় করে তার ঘরে ঢুকে পড়লাম। মেঝেতে সরান হয়ে বসে পড়লাম। বললাম, যতক্ষণ আপনি বিয়ে ভাঙতে রাজি না হবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। আমাকে কেউ বিন্দু মাত্র সরাতে পারবে না। তুমি কিন্তু আমাকে রাগাচ্ছ। রাগলে কি করবেন? মারবেন? ঠিক আছে, মারুন, কাটুন, যা ইচ্ছা তাই করুন। আমি এখান থেকে যাব না মানে যাব না। আর যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি আত্মহত্যা করব। আমির স্যার বিছনায় বসলো, মাথা নিচু করে মুখে হাত রেখে কিছু একটা চিন্তা করলো। হঠাৎ করে বলল, তুমি জানো আমি এখানে কেন এসেছি? হ্যাঁ জানি। বাবা আমাকে পড়ানোর কথা বলে আপুর সাথে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন, কারণ আপুর বিয়ে হওয়াটা জরুরি। না হলে সে আমাদের সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে, বিয়ের পর আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে। আমার কণ্ঠে সীমাহীন ক্রোধ। আমি যে আপুকে অসম্ভব অপছন্দ করি সেটা আমার কথা শুনলে যে কেউ আন্দাজ করবে। হয়তো আমির স্যারও আন্দাজ করতে পারল। সে থমথমে শীতল গলায় বলল, ভুল জানো তুমি। তোমার বাবার জন্য নয়, আমি নিজেই তোমার আপুকে বিয়ে করতে চেয়েছি। কি? আমি হতবাক হয়ে রইলাম। আমির স্যার মাথা নাড়লেন। আর আমি টিচার না, তোমাকে পড়ানো এই বাড়িতে আসার জন্য একটা বাহানা ছিল। আসলে আমি এখানে এসেছি তোমার আপুর জন্য। মনে আছে 1 বছর আগে স্নেহা ডাক্তার দেখাতে গিয়েছিল? সেখানেই আমাদের পরিচয় প্রথম। আমির স্যারের এসব কথা শুনে আকাশটা ভেঙে পড়লো আমার মাথায়। সাইকোলজিক্যাল কিছু সমস্যার জন্য আপুকে ঢাকায় নেওয়া হয়েছিল। প্রায় 17 দিনের মতো আপু সেখানেই ছিল, কিন্তু আমি স্বপ্ন ভাবিনি যে এই বিয়ের পেছনে এত ঘটনা থাকতে পারে। আপনি কি আপুকে ভালোবাসেন? প্রশ্নটা করতে গিয়ে আমার গলা ধরে এলো। প্রচণ্ড কষ্টে শ্বাস আটকে আসছিল। আমির স্যার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি। তোমার আর একটা প্রশ্নের উত্তরও আমি দেব না। তুমি এখান থেকে যাও, না হলে আমি তোমার বাবাকে ডাকবো। আমি নাছরবান্দা নিজের সিদ্ধান্তে অটল থেকে বললাম,
সারা গ্রামবাসীকে ডেকে আনলো আমি যাব না। এই কথা বলে দেয়ালে পিঠ থেকে বসলাম। আমির স্যার তার চশমা মোটা ফ্রেমে আবৃত চোখ দুটো রাজ্যের বিরক্তি ঢেলে আমার দিকে তাকিয়ে রইলেন, আর আমি তাকিয়ে রইলাম শূন্যে। হট করে বাথরুমে একটা শব্দ হতেই ডাড়ি বন্ধ হয়ে উঠল তোহার। ভয় লাগছে, বুকটা থুকপুক থুকপুক করছে, মাথা ঘুরছে, হাজারো কৌতূহল। এরপর কি হয়েছিল? টিহা নিশ্চয় বিয়েটা ভাঙতে পারেনি, কিন্তু সে এখন কোথায়? আদৌ বেঁচে আছে তো? এইসব চিন্তা করতে করতে তোহা বাথরুমে ঢুকে দেখলো ভেন্টিলেটর ভেঙে পড়ে আছে। হয়ে চিৎকার দিতে নিলেও দিল না সে। ঘরে কি কোনো চোর ঢোকার চেষ্টা করছে? তাহলে তো তাই নিজের জন্যই ভালো, সে পালানোর সুযোগ পেয়ে গেল। হাই কমান্ডোর ফ্লোর বক্সের ওপর উঠে দাঁড়ানোর সহজেই এখান থেকে লাফ দেওয়া যাবে। তোহা জানলার কাছে যেতেই একটা চিরকুট পেল, ইংরেজিতে লেখা, জাম্প ফর ফ্লার, আই উইল রিস্কোয়েস ইউ। তোহা বাইরে তাকিয়ে দেখলো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। অজান্তেই মুখে হাসি ফুটল। খাঁচা থেকে মুক্তি পাওয়ার পর পাখি যেভাবে ছটফট করে, তোহাও সেভাবে ছটফটিয়ে উঠল। তবে লাফ দেওয়ার আগে সে ডায়েরিটা নিতে ভুলল না। তখন সন্ধ্যা। নূরজাহান বড় একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়েছে। স্নেহার ব্যক্তিগত সহকর্মী সে, সবসময় স্নেহার সাথেই থাকে। রান্নাঘর থেকে বের হওয়ার সময় স্নেহা বলল, কোথায় নিয়ে যাচ্ছ? গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। গুড, আমাকেও দাও, আমি নিয়ে যাব। নূরজাহান প্লেট দিয়ে দিল। স্নেহা যেতে যেতে বলল, রাশেদকেও আসতে বলো। ওকে। মিনিট কয়েক পর হাজির হলো রাশেদ। স্নেহা বলল, মেয়েটাকে কাল থেকে কিছু দেওয়া হয়নি, আমি এখন ওর ঘরে যাচ্ছি খাবারটা দিতে। তুমি আমার পেছন পেছন থাকবে আর খেয়াল রাখবে কেউ যেন আমাদের দেখে না ফেলে। এই বাড়িতে আমিরের বিশ্বস্ত মানুষের অভাব নেই, ওরা আমিরকে জানিয়ে দিলে আমরা বিপদে পড়ব। বুঝতে পারছি ম্যাডাম। স্নেহার সামনে হাঁটতে লাগলো আর রাশেদ পেছনে। গ্রাউন্ড ফ্লোরে এসে রাশেদ চাবিতে দরজা খুলতে নিলে স্নেহা ফিসফিস করে বলল, দরজা খোলার সাথে সাথে কিন্তু পালানোর চেষ্টা করবে, তাই তুমি দরজার সামনেই দাঁড়িয়ে থেকো, ভেতরে শুধু আমি যাব। রাশেদ মাথা নেড়ে তালা খুলল। স্নেহা ভিতরে ঢুকে স্তব্ধ। কেউ নেই। বাথরুমের দরজাটাও খোলা। স্নেহার টেবিলে খাবারটা রেখে বাথরুমে গিয়ে দেখলো ভেন্টিলেটর ভেঙে পড়ে আছে। ক্রোধে একটা চিৎকার দিয়ে উঠল স্নেহা। রাশেদ সাথে সাথে ভিতরে এলো। ম্যাডাম কি হয়েছে? পালিয়েছে। কিভাবে পালালো? অগ্নিদৃষ্টিতে চেয়ে উচ্চস্বরে প্রশ্ন করল স্নেহা। রাশেদের মুখ কাচুমাচু। সে এই বিষয়ে কিছুই জানে না। স্নেহা ক্ষিপ্ত হয়ে রাশেদের শ্যাট খামচে ধরে বলল, ওর একার পক্ষে এই ভেন্টিলেটর ভেঙে পালানো সম্ভব না, ওকে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। রাশেদ থতমত খেয়ে প্রশ্ন করল। কে? স্নেহা ক্রোধসিদ্ধ কণ্ঠে উচ্চারণ করল, আমির। আমি ছাড়বো না ওকে, আমার সাথে চালাকি করার পরিণাম ওকে ভোগাবে। তোহা গায়ের জানলা খুলে দিল। তার ঘাট পর্যন্ত ছোট চুল বাতাসে উড়ছে। ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে বহুদিন পর সে মুক্ত হয়েছে। বড় করে নিঃশ্বাস নিল। ফস মেজাজে বলল, আচ্ছা, আপনি বুঝলেন কি করে যে আমি ওখানে আছি? বাড়িটা আমার, সেখানে আমার থেকে একটা সুতাও লুকিয়ে রাখা অসম্ভব। আর তুমি তো আস্ত মানুষ। আমরা যাচ্ছি কোথায়? এই প্রশ্ন উত্তর দিল না আমির। তার নজর পড়ে গেল তোহার কোলের উপর রাখা ডায়েরিটার দিকে। পুরুকুসকে বলল, এটা কি? তোহা অপ্রস্তুত হয়ে ডায়েরিটা লুকানোর চেষ্টা করো। প্রসঙ্গ এড়াতে বলল, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আমিরও এই বিষয়ে তার প্রশ্ন করল না। সে হয়তো ডায়েরির ব্যাপারে কিছু জানে না, না হলে তো দেখেই চিনতে পারত, নাকি অন্ধকারে বুঝতে পারেনি, কে জানে। তোহা কৃতজ্ঞ স্বরে বলল, আমাকে ওই জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার কিছু নেই। আমি তোমাকে বাঁচিয়েছি আমার স্বার্থে। স্বার্থ ছাড়া আমি কিছু করি না। মানে আপনি বলতে চান আমাকে বাঁচানোর পেছনে আপনার স্বার্থ আছে? অফকোর্স আছে। তোহা একটু সাবধান হয়ে সংকীর্ণ কণ্ঠে প্রশ্ন করল, যেহেতু স্বার্থ ছাড়া আপনি কিছুই করেন না, তাহলে কি স্নেহাকে বিয়ে করার পেছনে আপনার কোনো স্বার্থ আছে? আচম্বিত প্রচণ্ড জোরে ব্রেক কষল গাড়িটা। তোহা ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে এলো। আমির কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? হঠাৎ আমিরের এমন রেগে যাওয়া দেখে ভেবাচেকা খেয়ে গেল তোহা। তরল গলায় বলল, এম সরি।
গাড়ি থামলো একটি নির্জন বাংলোর সামনে। তোহা দেখলো তাদের পিছনে আরো দুইটা বড় বড় গাড়ি আসছে। এতক্ষণ এই গাড়িগুলো লক্ষ্য করেনি সে। প্রথমে গাড়ি থেকে বের হয়ে এলো সৌরভ, তারপর একে একে আরো কয়েকজন। এদের মধ্যে কেবল সৌরভে ভালো করে চেনে তোহা। সৌরভ হাসি মুখে বলল, ওয়েলকাম ম্যাডাম, ভালো আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আমির চোখ মুখ অন্ধকার করে বলল। তোমাকে কাউকে আসতে হবে না, এখানেই অপেক্ষা করো। তারপর তোহাকে কিছু না বলে সে ভেতরে যেতে লাগলো। তোহা অনুগতের মতো তার পেছনে গেল। আমির একটা কথাও তার সঙ্গে আর বলেনি। ওই ঘটনার পর তোহা বুঝতে পারল না সামান্য একটা প্রশ্নে এত রেগে যাওয়ার কি আছে। পরে অবশ্য তোহা ভেবে দেখেছে প্রশ্নটা সামান্য নয়। এত ব্যক্তিগত প্রশ্ন করার মতো ঘনিষ্ঠ আমিরের সাথে তার কখনো হয়নি, সুতরাং রেগে যাওয়াই স্বাভাবিক। তাই বলে এমন রুদ্ধ ব্যবহার করবে? আশ্চর্য। ড্রয়িং রুমটা বেশ বড়। উত্তর দিক থেকে উঠে গেছে উপরে যাওয়ার সিঁড়ি। এই বাড়িটা আগের বাড়ির মতো নয়, কিন্তু খুব বিলাসবহুল আর সুন্দর। একদম একটা মায়া মায়া পরিবেশ। পুরনো কাছের বাড়িটা হলো বেশ আভিজাত্যপূর্ণ। রান্নাঘর থেকে ভেসে আসছে লবণীয় খাবারের সুঘ্রাণ। ক্ষুধায় পেট চোচো করছে তোহার। সে দীর্ঘ সময় ধরে অধুভুক্ত, সংকোচ কাটিয়ে বলতেও পারছে না কথাটা। একজন ভদ্রমহিলা হাসি মুখে ভিতরে ঢুকলো। তার হাতে ট্রে ভর্তি অনেক খাবার, পায়েস, নাড়ু, পিঠা, নুডলস, ফল, শরবত। এইসব দেখে তোহার খিদে আরও বেড়ে গেল। আমিরকে দেখে এই ভদ্রমহিলা কেঁদে ফেলল। খাবারের ট্রে টেবিলে রেখে আমিরকে জড়িয়ে ধরল। তোহার সেদিকে খেয়াল নেই, সে একদৃষ্টে তাকিয়ে আসছে খাবারের দিকে। বাবা, কতদিন পর এসেছিস? দরকার না থাকলে বুঝি রানু আন্টির কথা মনে পড়ে না? কি বলছো আন্টি? কেন মনে পড়বে না? এটাই কি আমার গেস্ট? হ্যাঁ, ওর কথাই বলেছিলাম। ওর নাম মায়া। 1 সপ্তাহ আগে ওর বাবা মারা গিয়েছে। 2টা দিন তোমার এখানে থাকবে। বাবার কথা শুনেই হাসি মুখ মলিন হয়ে উঠল তোহার। বুকের ভিতরে টলমল বিরহ ঢেউ টের পেল। অস্থির লাগা শুরু হলো। রানু বিষণ্ণ কণ্ঠে বলল, আহারে, আল্লাহ তোমার বাবাকে জান্নাত নসিব করুক মা, দোয়া করি। ধন্যবাদ আন্টি। রানু তোহার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, 2টা দিন কেন? আমি চাই এমন মিষ্টি একটা মেয়ে আজীবন আমার সাথে থাকুক। তোহা হেসে ফেলল। রানু আমিরের দিকে চেয়ে উতলা কণ্ঠে বলল, অনেকদিন পর এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আজ রাতে এখানে থাকতে হবে, কিন্তু আমি তোকে কোথাও যেতে দিব না। সেটা সম্ভব না আন্টি, বাড়িতে স্নেহা আছে। একটা রাত তুই না থাকলে তোর বউ মরে যাবে না? সেটা কথা না। 2জন মেয়ে মানুষের মধ্যে আমি কিভাবে থাকবো? মেয়ে মানুষ কোথায়? আমি হলাম তোর মা মানুষ। ছোটবেলা থেকে ছেলের মতো কোলে পিঠে করে মানুষ করেছে। আমি আর অন্য মেয়ে মানুষ কি এক? বোঝার চেষ্টা করো। আমি থাকলে তোমার বেস্টের অসুবিধা হতে পারে। তোহার দোহাই দিয়ে বাঁচতে চাইল আমির, কিন্তু তোহা সেটা হতে দিল না। সাথে সাথেই বলে উঠল, কেউ থাকলে আমার কোনো অসুবিধা নেই। রানু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমি বিপাকে পড়ে গেল। আর অন্য কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না দেওয়ার মতো। রানু জোর করে তাকে বসালো। অন্তত ডিনার করে যেতেই হবে। বাইরে সর্বরা অপেক্ষা করছে। আমি বরং ওদের চলে যেতে বলি। যেতে বলবি কেন? এসেছে যখন ওরাও খেয়ে যাবে। ডাকোদের। ভাগ্যিস বলনি যে ওদেরও থাকতে হবে। থাকতেই পারে, বাড়িতে জায়গার অভাব আছে নাকি? হাসলো আমি। রানু রান্নাঘরে ছুটে গেল। তার চোখ মুখ খুশিতে জল করছে। একাকী জীবন তার। বাড়িতে কেউ এলে অত্যন্ত খুশি লাগে। মানুষটাকে রান্না করে খাওয়ানো তার অন্যতম প্রিয় শখ। ভেতরে এসে সবাই খাবারের উপর হামলে পড়ল। রানু আন্টি রান্নার হাত অসাধারণ। সবাই খুব প্রশংসা করছে। রান্নাঘর থেকে রানু আরও খাবার আনলো। সবাই খাচ্ছে, শুধু তোহা ছাড়া। তাকে ভীতগ্রস্ত মতো বসে থাকতে দেখে রানু বলল, খাচ্ছ না কেন মা? খাবার ভালো লাগেনি? সেরকম কিছুই না আন্টি, খাবার ভালো, কিন্তু আমার খিদে নেই। আমি রানুর দিকে তাকিয়ে বলল, কে বলেছে খিদে নেই? ও গতকাল থেকে না খেয়ে আছে আন্টি, তুমি ওকে খেতে বলো। আগে বলবি না এই কথা? এসো মা, তোমাকে ভাত খেতে দিই। খালি পেটে এসব খাওয়ার দরকার নেই। লাগবে না আন্টি, যে আমার সাথে কথা বলে না তার বাড়িতে আমি কিছু খাই না। এটা আমার বাড়ি নয়, রানু আন্টির বাড়ি, সুতরাং আপনি খেতে পারেন। তোহার বিরক্ত লাগলো।
আমি তার সাথে অপরিচিত মানুষের মতো কথা বলছে? আগে তো তুমি করে বলতো, এখন হঠাৎ আপনি বলে বলার ভান ধরলো কেন? প্রচণ্ড রাগে ঘরের এই মাথা থেকে ওই মাথা পায়চারি করছে স্নেহা। তার গা জ্বালা করছে। এসির ঠান্ডা বাতাসও অসহ্য মনে হচ্ছে। ধাক্কা মেরে ড্রেসিং টেবিলের সমস্ত কসমেটিক ফেলে দিয়েছে, তবু শান্তি লাগলো না। বারান্দায় এসে দাঁড়ালো সে। লোহার বারান্দায় চেপে ধরে ফোঁস ফোঁস নিঃশ্বাস নিতে লাগলো। চিন্তা করলো, আমিরকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি। যদি আগে বুঝতো আমিরের মাথায় এইসব চলছে, তাহলে তোহাকে এখানে রাখতোই না কখনো। তার বকামির জন্য এমন হয়েছে। তখন রাশেদকে থামানো উচিত হয়নি। তোহার অস্তিত্ব এতক্ষণে গুম হয়ে যেত, আর আমি তার হদিশ খুঁজে পেত না কখনো। স্নেহা হাত মতিবষ্ট করে নিজেকে সামলাতে চাইল। এত বড় বোকামি সে কীভাবে করল? কিছুতেই মানছে না মন। সে এই হার মানতে রাজি নয়। নিচ থেকে গাড়ি থামার শব্দ হলো। আমি চেলাপোলা ভিতরে এসেছে, কিন্তু আমিরের গাড়ি এখনও আসেনি। সৌরভকে ভিতরে ঢুকতে দেখা গেল। স্নেহার মাথার মুহূর্ত খেলে গেল একটা দুরন্ত পরিকল্পনা। মৃদু হেসে ঘরে ঢুকলো সে। বিছনায় বসে পায়ের উপর পা তুলে ডাকলো, নূরজাহান। ডেকেছেন ম্যাডাম? ডাকা মাত্র উপস্থিত হলো নূরজাহান। স্নেহার হাতের ইশারায় কাছে ডাকলো তাকে। পাশে বসতে বলল। মাথা নিচু করে নূরজাহান বসলো স্নেহার পাশে। তুমি আমার জন্য কি কি করতে পারো, আর কতটুকু করতে পারো নূর? নূরজাহান দ্বিধায় পড়ে গেল। বিভ্রান্ত নিয়ে বলল, আমি আমার সাধ্যমতো আপনার আদেশ পালন করার চেষ্টা করব। সৌরভ তোমাকে একবার প্রপোজ করেছিল, মনে আছে? তুমি তাকে রিজেক্ট করে দিয়েছিলে। নূরজাহানের পিলে চমকে উঠল। এই কথা সে নিজেও ভুলে গেছিল। কাউকে জানায়নি কখনো। তাহলে স্নেহা কি করে জানলো? নূরজাহানের ধারণা স্নেহার মধ্যে অপ্রাকৃত কোনো ক্ষমতা আছে। তার থেকে কিছু গোপন করে যায় না। আজ না হোক কাল সে সব জেনেই ফেলে। হয়তো চোখে দেখায় সে মানুষের মন পড়ে ফেলে, কে জানে। নূরজাহান হতবিলম্ব কণ্ঠে বলল, জি ম্যাডাম, মনে আছে। সে আমিরের অনেক বিশ্বস্ত। তোমাকে এমন কিছু করতে হবে যাতে ও আমাদের কথা শোনে। যদি এই কাজটি করতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে। নূরজাহান দ্বিধাগ্রস্ত, মুখ ফ্যাকাশে হয়ে উঠল। সৌরভের তার পছন্দ নয়, সৌরভকে তার পছন্দ নয়। সে এই কাজ করতে চায় না। কিন্তু স্নেহা বলল, ভেবে দেখো, তোমার 6 মাসের স্যালারি একদিনে দিব। এবার চোখ ঝলঝল করে উঠল নূরজাহানের। টাকার খুব প্রয়োজন তার। নেই অন্যায় হিসাবে পড়ে আগে জীবনে মোট বদলাতে হবে। আর ভালো লাগে না এই দৈনন্দিন ভরা জীবন। নূরজাহান রাজি হয়ে গেল। ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। স্নেহা প্রসন্ন হয়ে নূরজাহানের কাঁধে হাত রাখলো। ভেরি গুড। এমন সময় তার ফোনটা বেজে উঠল। আমিরের নাম্বার দেখে মনে মনে একটা ভয়ানক গালি বেরিয়ে আসে মুখ দিয়ে। নিজেকে ধাতস্থ করে বলল, তুমি এখন যাও নূর। নূরজাহান চলে যেতেই ফোন রিসিভ করলো স্নেহা। আহ্লাদি সিদ্ধ কণ্ঠে বলল, জান, কোথায় আছো তুমি? স্নেহার আদরের কণ্ঠে শুনে আমির মুচকে হাসলো। এতক্ষণে নিশ্চয় সব জেনে গেছে সে। তার এই আহ্লাদি ভরা কণ্ঠের পিছনে লুকিয়ে আছে ক্ষোভ, যা সে প্রকাশ করছে না। আমির বলল, আছি কোনো এক জায়গায়, রাতে নাও ফিরতে পারি, সেটা জানানোর জন্যই ফোন করেছি। স্নেহার মাথা গরম হয়ে উঠল। তোহাকে নিয়ে সে এমন কোথায় গেল যে রাতও ফিরবে না? স্নেহার কমর গলায় জিজ্ঞাসা করলো, মায়া কি তোমার সাথে আছে? হ্যাঁ আছে, ওকে খুঁজে পেয়েছি। তুমি ঠিকই বলেছ, আমার নাগালের বাইরে যেতে পারে এমন সাধ্য কারণেই। এই কথার দ্বারা যে আমির স্পষ্ট তাকে খোঁচা মারল, সেটা বুঝতে অসুবিধা হলো না স্নেহার। রাগ সবরণ করে বলল, জানি। তোমরা কোথায় আছো? ওকে বাসায় নিয়ে আসলেও তো পারো। আমার মনে হচ্ছে বাসাটা ওর জন্য সেফ না। তোমার এমন কেন মনে হচ্ছে হানি? জানি না। আচ্ছা রাখি, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। ফোন রাখতে দু হাতে নিজের মাথাটা চেপে ধরল স্নেহা। সে একটা অগ্নিবলয়। সে অগ্নিবলয় ঘি ঢালার চেষ্টা করেছে আমির, কিন্তু সে জানে না এত সময় সব কিছু ছাড়খাড় হয়ে যেতে পারে। তোমার নামটা জানো কি মা? ভুলে গেছি। তোহা। আমি কিঞ্চিৎ অবাক হয়ে তাকালো। এই নামে সে জানতো না। খুব সুন্দর নাম। তোহা আর চোখে তাকালো। আমি সপ্রফিত স্বরে বলল,
আমি কি তাহলে আপনাকে এই নামই ডাকবো? আপনার ইচ্ছা। অন্যদিকে সে দায়সারাভাবে জবাব দিল তোহা। আপনি তো বলেছিলেন মায়া নামটা শুধু কাছের মানুষের জন্য। নিশ্চয় এই নামে ডাকা আমার উচিত হবে না। ঢং। রাতে কফি খাওয়ার অভ্যাস আছে তোমাদের? হ্যাঁ আমার। তুই যে খাবি সেটা আমি জানি। তোহা, তুমি কি খাবে? আমি কফি খাই না, কিন্তু বানাতে ভালো লাগে। আগে বাবার জন্য খুব কফি বানাতাম। এখন তো বাবা নেই, কার জন্য বানাবো? কিন্তু বানাতে ইচ্ছে করেছে। আমি নিচু হয়ে গেল। রানু আর্দ্র কণ্ঠে বলল, আহারে, ঠিক আছে, আমরা আজ তোমার হাতেই বানানোই কফি খাবো। সত্যি? আমি এখনই যাচ্ছি। কার জন্য কেমন কফি বানাবো? আমার কফিতে শুধু দুধ দেবে, চিনি ছাড়া। এবার তোহা আমিরের দিকে তাকালো। আমির অবনত দৃষ্টিতে বলল, হার্ড কফি। একদম আমার বাবার মতো। তোহার এই কথায় আমি সামান্য চমকালো ও প্রস্তুতে বোধ করলো। 10 মিনিটের মধ্যে কফি নিয়ে হাজির হলো তোহা। রানু কফিতে চুমুক দিয়ে আল্লুপ গলায় বলল, আহা, অমৃতের মতো স্বাদ হয়েছে। বাবা আবির, তুই এমন একটা মেয়েকে বিয়ে করতে পারলি না? হালকা কেশে উঠল আমির। রানু ক্রোধ নিয়ে বলল, কোথাকার কোন রাক্ষসীকে ধরে বিয়ে করেছিস? জীবনটাই ছাড়খাড় করে দিচ্ছে তোর। তোহা মুখ আড়াল করে হাসতে লাগলো। আমি রেগে তাকালো। তার হুঙ্কারে দমল রানু ট্রাক করে বলল, আমার আর কি, তোর জীবন তুই বুঝবি। আমার কথায় কি কোনো দাম আছে? তোহার দিকে চাইলো আমির। তোহার ঠোঁট কামড়ে হাসছে অনবরত। আমি বিব্রত হয়ে বলল, এই কথা বলেই সে উঠে গেল। বউয়ের প্রতি দরদ কত দেখো, কিচ্ছু বলা যায় না। এদিকে আসো মা, তুমি আমার পাশে বসো। তোহা নীরবে আদেশ পালন করলো। রানু বলল ফিসফিসিয়ে, অমন একটা ডাইনিকে যে কোন দুঃখে আবির বিয়ে করেছে তা আমি আজও বুঝতে পারলাম না। তোহা শব্দ করে হেসে উঠল। এতদিন তুমি আবিরের বাড়িতে ছিলে না? সত্যি করে বলো, ওই ডাইনি তোমাকে জ্বালায়নি তো? না আন্টি, সেরকম কিছুই হয়নি। দেখো আবার, ডাইনিটা কিন্তু ডেঞ্জারাস। তোহা মনে মনে ভাবলো স্নেহা যে কত ভয়ঙ্কর সেটা তার চেয়ে ভালো আর কেউ জানে না। একটু পরেই রানু ঘুমাতে চলে গেল। তোহার ঘুম আসছে না। ডায়েরিটা নিয়ে বসলো। সে লিভিং রুমে এসে বসলো। জ্যোৎস্না রাত, চাঁদের মায়াবী আলোয় বাগান ছেয়ে আছে। ডিম লাইট জ্বলছে বেলকনিতে। যথেষ্ট আলোপূর্ণ পরিবেশ। সহজে ডায়েরির লেখাগুলো পড়া যাচ্ছে, কিন্তু মন বসনা তোহার। কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। তোহার সামান্য এগুতে দেখলো দূরে কবরস্থানের সামনে একটা কালো ছায়া। বুক ঠুক করে উঠল। ধীর পায়ে কিছুটা এগিয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে ওখানে? কে? থমথমে শীতল কণ্ঠে উত্তর এলো। আপনি ঘুমাননি কেন এখনো? তোহা ভরু কুচকে আরো একটু এগিয়ে গেল। চাঁদের আনস্র আলো দেখতে পেয়ে আমিরের মুখটা সে কাছে রহস্যময় চোখ দুটো চলে পড়া। চশমা খুলে রেখেছে। এই প্রথম তাকে চশমা ছাড়া দেখলো তোহা। কি মায়াময় একটা মুখ। তার চোখের জল দেখে তোহা অবাক হলো। এইভাবে কবরস্থানের সামনে বসে কেন কাঁদছেন আপনি? এটা কার কবর? আমি তার প্রশ্নের উত্তর দিল না। ভারী গলায় বলল, ভেতরে যান। তোহা চলে এলো দ্রুত। মন বিষণ্ণ হয়ে উঠল তার। আমিরকে এই প্রথম কাঁদতে দেখেছে সে। ডায়েরি থেকে পুরোটা রাত আমি ওভাবেই স্থবির হয়ে বসে রইলাম। আমির স্যার আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি নিজের অবস্থানে অনড়। এই বিয়ে হওয়ায় যে ভালো আমি মৃত্যুবরণ করে নেব। ভোর সকালে আমির স্যার নিরুপায় হয়ে স্নেহা আপুকে ডেকে আনলো। সে ঘরে এসেই আমাকে এলো পাথারি চড় মারতে লাগলো। আমির স্যার তাকে থামানোর চেষ্টা করলে সে ক্রুদ্ধ স্বরে বলল, আমাদের বোনের মাঝখানে তুমি আসবে না। আমির স্যার দৃঢ় কণ্ঠে বললা, ওকে তুমি কিছু করবে না স্নেহা, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে নিয়ে আমির স্যার চিন্তা করেছে, এই ভেবে আমি আনন্দিত হলাম। স্নেহা আপু আমাকে টেনে গেছে এই ঘর থেকে বের করে আনলো। আমি প্রস্তুত ছিলাম, এখন হয়তো সারা বাড়িতে এই কথা জানানি হবে। আপু কাউকে না জানিয়ে ক্ষেপ্ত হবে না, কিন্তু আশ্চর্য বিষয় সেরকম কিছুই হলো না। আপু আমাকে তার ঘরে নিয়ে দরজা আটকানো। ঠান্ডা স্বরে বলল, তুই কি চাস ভিয়া? আমার সাথে বিয়ে না হলেও ও কখনো তোর হবে না। বোকা মেয়ের মতো কেন নিজের জীবন শেষ করতে চাইছিস? তুই মরে গেলেও আমাদের বিয়ে হবে, আর বেঁচে থাকলেও হবে। এরপরেও যদি তুই মরতে চাস
তাহলে মর, তোর ইচ্ছা। আমি বিস্মিত হয়ে শুধালাম, আমি মরে গেলেও তোমাদের বিয়ে হবে? নিশ্চয়ই হবে। পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হবে। কোনো বাধা এই বিয়ে আটকাতে পারবে না। আমি কাঁদতে শুরু করলাম, ভীষণ অসহায় লাগছে নিজেকে। প্রশ্ন করলাম ব্যাকুল হয়ে, উনি কি তোমাকে ভালোবাসে আপু? স্নেহা আপু হাসলো, বিছানায় বসে পায়ের উপর পা তুলে বলল, ভালোবাসা কি জানি না, কিন্তু যে কোনো বুদ্ধিমান মানুষ আমাকে বিয়ে করতে চাইবে। আমি বুদ্ধিমান, তাই ও আমাকে বেছে নিয়েছে। বোকা হলে তোকে বেছে নিত। গৌরবে চোখ চিকচিক করছিল তার। আমার হৃদয়ের অবাধ তোলপাড় শুরু হলো। আগেও বলেছিলাম, আপুর বিয়ের জন্য এই পর্যন্ত যত পাত্র এসেছে তারা সবাই আপুকে রিজেক্ট করে আমাকে পছন্দ করেছে, যে কারণে আমার প্রতি তার একটা ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই সে প্রতিশোধ নিয়েছে। আমার ভালোবাসাকে আমার চোখের সামনে বিয়ে করে এত কঠিন প্রতিশোধ। কিন্তু আমির স্যার কেন তাকে বিয়ে করতে এত উদ্গ্রীব তা আমার বোধগম্য হলো না। সেই কারণটা আমাকে আপু জানালো। আমার আপুর মতো ভয়ঙ্কর মেয়ে শুধু এই গ্রামে কেন, হয়তো পুরো পৃথিবীতেও নেই। নির্জন দুপুরে কিংবা গভীর রাতে সে গাছের ডালে বসে মানুষকে ভয় দেখায়। ওই সময় ওই রাস্তা দিয়ে যে হেঁটে তার নাম ধরে ডাক দেয় এবং গড়গড় করে তার অতীতের সব অপকর্মের কথা শুনিয়ে দেয়, মানুষটি তখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। আমির স্যারই একমাত্র মানুষ যিনি আপুর এমন অস্বাভাবিক আচরণে ঘাবড়ে যায়নি, বরং মুগ্ধ হয়েছে। আমির স্যারের জীবনে একটা বিস্ময়কর কালো অতীত আছে। আপু সেই অতীত জানে। এখন আমি সেই অতীতের ব্যাপারে লিখতেই যাচ্ছি, যে অতীতের কথা আমির স্যার কাউকে কখনো বলেনি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আবির বিন ইফাত তখন 12 বছরের কিশোর। জন্মের কিছুদিনের মাথায় মা আবিরকে ছেড়ে চলে যায়। কোথায় যায় সেই খবর কেউ জানে না। ছোটকাল থেকে শুধুমাত্র এই কারণেই আবির তার মাকে প্রচণ্ড ঘৃণা করে। তার কাছে দুনিয়া বলতে কেবল তার বাবা আর অনন্যা আন্টি। পরমা সুন্দরী অনন্যা আন্টি ছিল আবিরের সবচেয়ে প্রিয় মানুষ। তাকে আবিরের দেখাশোনার জন্য রাখা হলেও ব্যক্তিগতভাবে সে ইফাত রহমানের রক্ষিতা। ইফাত রহমান আবিরের বাবা, পোশাক শিল্পের বিশিষ্ট ব্যবসায়ী, এছাড়াও নামকরা সফল প্রযোজক ছিলেন তিনি। পুরো নাম সৈয়দ ইফাত রহমান। অল্প বয়স্ক মেয়েরা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে শহরে আসে। বড় বড় প্রযোজকরা টাকার বিনিময়ে তাদেরকে নিজের মনোরঞ্জনের জন্য কিনে নেয়। সেভাবে অনন্য এসেছিল, কিন্তু তাকে থেকে যেতে হয় ইফাতের স্থায়ী রক্ষিতা হিসেবে। আবিরের সাথে অনন্যার বেশ গাঢ় একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আবির তার বাবাকে অসম্ভব ভালোবাসত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বুঝতে পারে বাবা তার জীবনে হিরো নয়, বরং ভিলেন। প্রযোজক হওয়া খাতিরে ইফাত রহমানের বাড়িতে নায়ক নায়িকাদের ভিড় স্বাভাবিক বিষয় ছিল। তখনকার সময় মৈত্রী ছিল বেশ জনপ্রিয় অভিনেত্রী। আবির তার স্কুল, কোচিং কিংবা প্লেগ্রাউন্ডে মৈত্রী আর নিজের বাবার সম্বোধনে কটাক্ষ শুনত। নায়িকা মৈত্রী আর নিজের বাবাকে জড়িয়ে নোংরা মন্তব্য তার মানসিক হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তবে আবির কখনো কারো কথা শুনে নিজের বাবাকে বিচার করেনি। কিন্তু একদিন ইফাত কথা দিয়েছিলেন রাতে ফিরে এসে আবিরের সাথে সিনেমা দেখবেন। আবির মুভির ক্যাসেট নিয়ে ভিডিও চালিয়ে অনেক রাত পর্যন্ত বাবার অপেক্ষা করেছে। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। মাঝরাতে ঘুম ভাঙতেই তার মনে পড়লো বাবা আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। তাদের বাড়িটা ট্রিপ্লেক্স। আবিরের ঘর 2 তলায়, ইফাত রহমান থাকেন 3 তলায়। সেখানে প্রয়োজন ছাড়া কারো যাওয়া নিষেধ, এমনকি আবিরও অনুমতি ছাড়া সেখানে যেতে পারত না। মাঝে মাঝে সে বাবার সঙ্গে ঘুমানোর বায়না করত। বাবা এতই ব্যস্ত থাকতেন যে ছেলের সঙ্গে একটা রাত ঘুমানোর সময়ও করে উঠতে পারত না। মাঝরাতে ঘুম ভাঙার পর আবির 3 তলায় উঠে বাবার ঘরের দিকে গেল। ট্রান্সপারেন্ট দরজা দিয়ে সে দেখে জনপ্রিয় নায়িকা মৈত্রী তার বাবার বিছানায় নগ্ন অবস্থায় শুয়ে আছে। দৃশ্যটি দেখা মাত্র নিঃশব্দে সে নিচে নেমে এলো। সেদিন থেকে বাবার প্রতি তীব্র বৃত্তৃষ্ণায় আবিরের মন বিষাদ হয়ে যায়। একমাত্র ভালোবাসার জায়গা বাবার এমন নোংরা রূপ তার জন্য বিরাট ধাক্কা। রোজই অল্প বয়স্ক সুন্দরী রমণীরা তাদের বাড়িতে আসে। এই নিয়ে অনন্যা আর
ইফাতের মাঝে তর্ক হয়। একদিন সেই তর্ক বিরাট ঝগড়ায় রূপ নিল। আপনি রোজ নতুন নতুন মেয়েদের নিয়ে ফুর্তি করেন। আবির বড় হচ্ছে, সে এখন সবই বোঝে। এমন একটা পরিবেশ তার জন্য ক্ষতিকর। ইফাত দায়সারা জবাব দিল। আমার ছেলেকে নিয়ে আমার চেয়েও বেশি চিন্তা করার কোনো প্রয়োজন দেখি না। আপনি যদি ওকে নিয়ে চিন্তাই না করেন তাহলে আমাকে তো করতেই হবে। হয় আপনি এসব বেহাল্লাপনা বন্ধ করবেন, না হলে আমি আবিরকে নিয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। কি বললে? আমার ছেলেকে নিয়ে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে? নিশ্চয় যাব। আমি চাই না সেও আপনার মতো অমানুষ তৈরি হোক। ইফাত ভীষণ ক্ষিপ্ত হয়ে অনন্যাকে প্রহার করলেন। আমি নিজের ঘর থেকে স্পষ্ট শুনতে পারল অনন্যা আন্টি আর্তনাদ। পরের দিন সকালে যখন অনন্যা আবিরকে নাস্তা খাওয়াতে এলো, তখন তার কপালে, ঘাড়ে, গলায় জখমের দাগ দেখে আবির প্রশ্ন করলো, তোমার কি হয়েছে আন্টি? তেমন কিছু না বাবা, সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছিলাম। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, তোমার বাবা শুনলে রাগ করবেন। রাগ করুক, তার রাগে আমার কিছু চাই আসে না। ছি বাবা, এরকম বলে না। বাবা যেমনই হোক, কখনো তুমি তাকে অসম্মান করবে না। মনে রাখবে তিনি তোমাকে জন্ম দিয়েছেন। অনন্যার সাথে প্রায় ইফাত দুর্ব্যবহার করেন। মাঝে মাঝে গেজের সামনে তাকে চড় মারেন। অনন্যা ঘরে এলে লুকিয়ে কাঁদে। এসব দেখেই একটু একটু করে বাবার প্রতি অসম্মান ক্রোধ সৃষ্টি হয় আবিরের। একবার ইফাত তার মিত্র ঠিক করলো তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এমনিতেও তাদের সম্পর্ক নিয়ে মিডিয়া জগতে অনেক তোলপাড় হয়। বিয়েটা মৈত্রীর ক্যারিয়ারের জন্য ভালো টার্নিং পয়েন্ট হতে পারে, কিন্তু আবির এই বিয়ের ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না। সে সরাসরি বাবার কাছে গিয়ে বলল, মৈত্রী আন্টি আমাদের বাড়িতে আসুক, সেটা আমি চাই না। শান্তশিষ্ট আবির কখনো তার বাবার মতের বিরুদ্ধে কথা বলেনি, তাই আর হঠাৎ প্রতিবাদে ইফাত খুব বিস্মিত হলেন। তবে তিনি ছেলের সামনে মেজাজ দেখালেন না, হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেন চাও না? সে তো তোমাকে অনেক আদর করে। তোমারও মায়ের দরকার আছে। আমার কোনো মা দরকার নেই। তোমাকে এসব কে শিখিয়েছে? অনন্যা? মোটেও না, আমি নিজেই এসেছি। তুমি নিজে যদি বিয়ে করো তাহলে আমি অনন্যা আন্টিকে নিয়ে এখান থেকে চলে যাব। ইফাত হতভম্ব হলেন ছেলের স্পর্ধা দেখে। পরের দিন সকালে আবিরের ঘুম ভাঙল বিভৎস চিৎকারের শব্দে। সে এই চিৎকার অন্য কারোর নয়, অনন্যার। গতকাল আবিরের করা বেয়াদবির জন্য ইফাত অনন্যাকেই দায়ী মনে করেছেন। এই জন্য তাকে নিরুদ্দায় শাস্তি পেতে হলো। 12 ঘন্টা তাকে একটা ঘরে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। পানি পর্যন্ত দেওয়া হয়নি। তার চোখের প্রতিটি জল আর গায়ের প্রতিটা ক্ষত আবিরের গুনে গুনে রাখলো। একদিন তার বাবা থেকে সবকিছু হিসাব করে নিবে। মন খারাপ হলেই ভলিউম বাজানো অনন্যার অন্যতম প্রিয় শখ। সে আবিরকেও এটা শিখিয়েছিল। একমাত্র অনন্যার সাথেই তার আনন্দের সময়গুলো কাটত। একদিন আবির ঘরে এসে দেখল অনন্যা ভায়োলিন নিয়ে বসেছে। সে এক মনে ভায়োলিন বাজাচ্ছে আর তার চোখ দিয়ে নামছে অশ্রুধারা। আবির গিয়ে অশ্রু মুছে দিতে অনন্যার চোখ মেলে হাসল। তারপর আবির বলল, বাবা মৈত্রী আন্টিকে বিয়ে করেছে বলে তোমার কি মন খারাপ? একদম না বাবা, আমি শুধু ভাবছি তোমাকে নিয়ে। তোমার নতুন মা এলে হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো আবির? তুমি কোথাও যাবে না, গেলে আমরা দুজন একসাথে যাব। আমি তোমার মতো করে আর কাউকে ভালোবাসবো না। অনন্যা হেসে আবিরের কপালে চুমু দিল। আবির অনন্যার কোলে মাথা রাখলো। অনন্যা পরম যত্নে হাত বুলিয়ে দিল তার চুলে। মা না হয়ে অনন্যা আবিরকে এত ভালোবাসা দিয়েছে যে আবিরের মনেই হতো না মা না থাকার ভালো। আবির মনে হতো মা না থাকাই ভালো। তার মা নেই, কিন্তু অনন্যা আন্টি আছে যে মায়ের চেয়েও পবিত্র, মায়ের চেয়েও সুন্দর। কিন্তু আবিরের জীবনে মায়ের চেয়েও সুন্দর অনন্যা আন্টিকেও কেড়ে নিলেন বাবা। একদিন আবির ঘুম থেকে উঠে জানতে পারলো অনন্যা বাড়ি ছেড়ে চলে গেছে। আবির প্রচণ্ড একটা ধাক্কা খায়। তার জীবন নরক হয়ে উঠল সেদিন থেকেই। অনন্যার শূন্যতা তাকে ক্রমে নিঃশব্দ বানিয়ে দেয়। জন্মের পর থেকে যাকে মায়ের মতো ভালোবেসে এসেছে, তার হঠাৎ প্রস্থানের জীবন বিষাদময় হয়ে উঠল। নাওয়া খাওয়া ছেড়ে দিল সে। মৈত্রী আর ইফাত বিয়ে করে নেয়, কিন্তু মৈত্রী তার ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত যে আবিরের খেয়াল রাখার সময়ই নেই। দিনে দিনে নিঃসঙ্গতা জেঁকে ধরল আবিরকে। সে এত নিচুপ হয়ে যায় যে প্রয়োজন ছাড়া
টুকটাক শব্দ উচ্চারণ করতো না। আর আবিরকে দেখাশোনা করার জন্য নতুন কাউকে রাখা হলো। তার নাম রানু। সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী, কিন্তু আবিরের জীবনে অনন্যার অভাব অপরিণনীয়। রানু সবসময় গমরা মুখে থাকতো। তাকে দেখে মন ভালো হওয়া তো প্রশ্নই আসে না, উল্টো মন খারাপ হতো। ইপাত অনন্যার সাথে যেমন দুর্ব্যবহার করত, রানুর সাথে তেমন করত। সে ইপাতের আচরণে অসহ্য হয়ে উঠছিল দিনকে দিন। সেটা আবির বুঝতো, কিন্তু অনন্যা ছিল অন্যরকম। শত কষ্টের পরও আবিরের কাছে এলে তার চোখ ছলছল করত, হাসি মুখে জলজল করত, মুখে হাসি জলজল করত। সে আবিরের কাছে মায়ের চেয়েও দামি ছিল। একদিন আবিরকে নিয়ে হলে সিনেমা দেখতে গেলেন ইফাত। প্রথমবারের মতো সারাদিন বাবা ছেলে ঘুরলো, শপিং করলো। আবিরের প্রিয় বই, ভিডিও গেম, বাইক, সাইকেল কেনা হলো। রাতে তারা একসঙ্গে ডিনার করে একটা রেস্টুরেন্টে। ইফাত ছেলেকে প্রশ্ন করলো, তোমার আর কি লাগবে বাবা, আমাকে বলো। আমার ছেলের হাসি ফিরিয়ে আনার জন্য যদি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আনতে হয় তাহলে আমি এনে দেব। অনন্য আন্টিকে লাগবে। এই কথা শুনে ইফাতের মাথা গরম হলো। সেটা তিনি প্রকাশ করলেন না, ছেলের সামনে হেসে ফেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা, তোমার কাছে আমার দুইটা অপশন। প্রতিদিন এইভাবে আমার সাথে সময় কাটাতে হবে, নয়তো অনন্য আন্টির কাছে চলে যেতে হবে। কোনটা? আমি অনন্য আন্টির কাছে যেতে চাই। ভেবে বলছো? তাহলে কিন্তু বাবাকে আর কোনোদিন দেখবে না। সমস্যা নেই। বিস্ময়ের সীমা রইল না ইফাতের। আশ্চর্য হয়ে তিনি ভাবলেন, ছেলে এখন তাকে আগের মতো চায় না। আবিরের জল্পনা কল্পনা জুড়ে রয়েছে শুধু অনন্যা। এমন হবে তিনি কখনো কল্পনা করেনি। আবিরকে স্বাভাবিক করার জন্য তিনি অনন্যাকে পুনরায় ফিরিয়ে এনেছিলেন। আবিরের জীবনে স্বপ্নের মতো ছিল সেই দিনটি, তার জন্মদিনের সকাল। বাবা বললেন একটা সারপ্রাইজ আছে। আবির নিচে নামতে সারপ্রাইজ হিসাবে দেখল অনন্যা বসে আছে তাদের লিভিং রুমে। আবিরের খুশির সীমা রইল না। অনন্যাকে জড়িয়ে ধরে আকুল কণ্ঠে বলল, আন্টি, আমি তোমাকে অনেক মিস করেছি। আর কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না বাবা। প্রমিস করো যে আর যাবে না। শব্দ করে কেঁদে উঠল অনন্যা। আবিরকে গভীরভাবে জড়িয়ে ধরে বলল, কখনো যাব না। এবার শুধু মিত্রই পারবে আমাদের আলাদা করতে। সেদিন গভীর রাতে অনন্যা খুব বিফরে একটা স্বপ্ন দেখল। হিতাহিত জ্ঞান হারিয়ে শুধু অনন্যাকে আঘাত করে যাচ্ছে ইফাত। তার আত্মচিৎকার বাগানের গাছগুলো যেন হাহাকার করে উঠছিল। এই সময় হাতে একটা পিস্তল নিয়ে ছুটে আসে আবির। অনন্যা বাধা দেওয়ার আগে সে তার বাবাকে শুট করে। চোখের পলকে সম্পূর্ণ পরিস্থিতি বদলে যায়। চারিদিকে যখন শস্য বাতাস শুরু হয়েছে, মেঘের গর্জনের কাছে প্রকৃতি নিস্তব্ধ। অনন্যা দেখল তার সামনে মৃত লাশে পড়ে আছেন ইফাত রহমান। আবির তার ছোট্ট হাত দিয়ে বড় একটি পিস্তল শুনিয়ে পুরনভাবে ধরে আছে। তার দুই চোখ রক্তে চম্বিত। বিদ্যুৎ চমকার আলোর আবিরের হিংস্র মুখখানে কি ভয়াবহ রূপ। গা শিউরে উঠল এই দৃশ্য দেখে। আহত রক্তাক্ত অনন্যা চিৎকার করে উঠল। তারপর সে বুঝতে পারে পুরোটাই দুঃস্বপ্ন ছিল। আবিরের ঘরে দৌড়ে ছুটে গেল সে। ঘুমিয়ে আছে আবির। কিছুক্ষণ আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে কাঁদল অনন্যা। তারপর সিদ্ধান্ত নিল আবিরকে নিয়ে এখান থেকে পালাবে সে। এছাড়ার কোনো উপায় নেই। সেদিন বাড়িতে শুধু আবির আর অনন্যা ছাড়া কেউ ছিল না। ইফাত মৈত্রকে নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছেন। রানু গিয়েছিলেন তাদের সাথে। কাজের লোকদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে ফেললেন অনন্যা। তারপর আবিরকে ডেকে বলল, চলো বাবা, আমাদের এক্ষুনি পালাতে হবে। আমির গোবর গোবর চোখে চেয়ে দেখলো অনন্যার হাতে একটা বিশাল ব্যাগ। নিজের সহ আবিরের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে সে। আবির প্রথমে কিছু বুঝতে পারল না, তার কেন পালাবে। এখান থেকে না পালালে তোমার জীবনটা শেষ হয়ে যাবে বাবা। আমার সোনা বাবা, চলো আমার সাথে চলে যাই। এই জাহান্নামে তোমাকে আমি রাখবো না, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। অনন্যার কান্নাকাটি দেখে আবিরের মন গলে যায়। সে পালাতে রাজি হয়। মায়ের প্রতি আবিরের অভিমান তখন অনেকটা কমে এসেছিল। তার বাবার মতো মানুষের সঙ্গে থাকা সম্ভব নয় বলে মা চলে গেছে, সেটা আবির এখন বলছে। তার মাকে সে ক্ষমা করে দিয়েছে। অনন্যা প্রথমে আবিরকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়, কিন্তু সেখানে গার্ড পাহারা দিচ্ছে। তাই রিস্ক নিয়ে তারা দুজন ছাদে গিয়ে সেখান থেকে দড়ি ফেলে নামার পরিকল্পনা করে। আবির সহজে নেমে যেতে পারল, কিন্তু অনন্যা নামার সময়
দড়ি ছিঁড়ে যায় আর সেই ভয়ে চিৎকার করে ফেলে। তখন একজন গাছার বাজায় আর দুজন বডিগার্ড পিস্তল সহ বাংলো থেকে বেরিয়ে আসে। ইফাত ফিরে এসে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারলেন তখন স্বাভাবিকভাবে প্রচণ্ড রেগে গেলেন। অনন্যা চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে প্রহর করতে লাগলেন। ভীষণ জোরে পেটে লাথি মারেন। আবিরের সামনে গায়ের সমস্ত শক্তি দিয়ে অনন্যাকে অমানবিক নির্যাতন করতে লাগলেন। অনন্যা মিনতি করে বলল, দোহাই আপনার, ছেলেটাকে এখান থেকে নিয়ে যান, ও এসব সহ্য করতে পারছে না। দুজন আবিরকে টেনে ভিতরে নিয়ে গেল। নিজের ঘর থেকে আবির শুনতে পাচ্ছিল কি নিষ্ঠুরভাবে অনন্যাকে আঘাত করছেন ইফাত। তার প্রতি আতঙ্ক চিৎকার আবিরের শরীরে রোমকূপে ফোলার মতো বিধে তীক্ষ্ণ যন্ত্রণার রূপ নেয়। সহ্য করতে না পেরে আবির যখন ঘর থেকে বের হতে যাবে তখন দেখল বাইরে থেকে দরজা আটকানো। আবিরের হাত পা থরথর করে কাঁপতে থাকে, চোখ মুখের রং বদলে যায়। সেই তীব্র অত্যাচার সহ্য করতে না পেরে অনন্যা সকালে মৃত্যুবরণ করে। কি নিদারুণ ভয়ঙ্কর সেই মৃত্যু! আবির কিছুই করতে পারেনি সেদিন। তারপর সবকিছু বদলে যায়। অনন্যার মৃত্যু নিয়ে কেউ টু শব্দও করল না। বাড়ির পাশে অনন্যার কবরস্থান তৈরি হয়। সবাই জানালো অসুস্থতার কারণে মারা গেছেন সে। আবির খুব স্তব্ধর মতো হয়ে যায়। প্রয়োজন ছাড়া নিজের ঘর থেকে বের হতো না। কল্পনায় অনন্যাকে দেখতে পেত। একদিন ইফাত আবিরের ঘর দিয়ে যাওয়ার সময় খেয়াল করলেন আবির কারোর সাথে কথা বলছে, অথচ তার ঘরে কেউ নেই। ইফাত আবিরের নাম ধরে ডাকতে সে নিশ্চুপ হয়ে গেল। ইফাত দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। আবির গাঢ় হয়ে বসে আছে বিছানায়। ইফাত তার পাশে বসে প্রশ্ন করল, অরণ্যার মৃত্যুর জন্য কি তুমি আমাকে দায়ী করো? আবির কোনো জবাব দিল না। ইফাত বললেন, আমার ছেলেকে নিয়ে ও পালাতে চেয়েছিল, তোমাকে কোথাও বিক্রি করে দিত। ও একটা ক্রিমিনাল, ওকে বাঁচিয়ে রাখা কি ঠিক? আমার উচিত ছিল তখনই ওকে মেরে ফেলা, কিন্তু আমি কিছুই করিনি। ওর মৃত্যুটা ন্যাশনাল, কোনো হ্যাকার নয়। কিন্তু তোমার আচরণে মনে হচ্ছে তুমি আমাকে খুনি ভাবছ। আমি তোমাকে খুনি ভাবছি না বাবা। ইফাত ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শুই পড়ো তুমি ছেলে, আজকে তোমার সাথে আমি থাকতে পারি। লাগবে না, আমার সাথে অন্য আন্টি থাকবে। আবির প্রতিটি কথায় দেয়ালের দিকে তাকিয়ে বলছিল। ইফাত হতবাক হয়ে বললেন, অনন্যা আন্টি থাকবে মানে? নির্বাতের মতো কথা বলছো কেন? সে তো মারা গেছে। মারা যায়নি। ইফাত আর এই ব্যাপারে কোনো কথা বাড়াল না। আবিরের ঘরের লাইট বন্ধ করে দরজার ভিতরে চলে গেলেন। সকালে উঠে আবির খুব সতর্কতার সাথে ইফাতের গাড়ির ব্রেক ফেল করে দিল। সেই গাড়ি নিয়ে বের হওয়ার পর ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে। ইফাত প্রায় 13 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। 13 দিন পর ইফাতকে বাড়ি আনা হলো। এর মধ্যে একবারও আবির হাসপাতালে বাবার সাথে দেখা করতে যায়নি। বাড়ি ফিরে ইফাত নিজের ছেলের সাথে দেখা করতে চাইলেন। দুপুরে লাঞ্চের সময় আবিরকে ডেকে পাঠানো হয়। অনেকদিন পর আবির ড্রয়িং রুমে বাবার সাথে খেতে বসে। রানু আবিরকে খাবার বেড়ে দিতে ইফাত বললেন, লাগবে না, তুমি যাও, আমার ছেলেকে আমি নিজে বেড়ে খাওয়াবো। রানু চলে যায়। ইফাত আবিরের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি পাতে তুলে দিতে দিতে বললেন, খাও বাবা, কতদিন তোমাকে নিজের সামনে বসিয়ে খাওয়াই না। আবির খাবারের হাতও লাগায় না, মুখে নেওয়া তো দূর। ইফাত ফুরুকুসকে বললেন, খাওয়ার ভালো লাগেনি? তোমার সব পছন্দের আইটেম করতে বলেছি, খাও বাবা, রোজ দিব। আবির দুপাশে মাথা নাড়াল, গম্ভীর কণ্ঠে বলল, আমার খিদে নেই। খিদে নেই কেন? আবির চুপ করে রইল। ইফাত রেগে বললেন, তুমি কি ভাবছো আমি তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি? এবারও কোনো কথা বলল না আবির, মাথা নিচু করে তাকিয়ে রইল শূন্যে। ইফাত ধরাজ গলায় বলল, তোমার মতো আহাম্মক না যে নিজের ছেলেকে মেরে ফেলতে চাইবো। আমি তোমাকে এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, আর তুমি একটা সামান্য কাজের মেয়ের জন্য আমাকে মেরে ফেলতে চাও। সিসিটিভির ক্যামেরায় দেখা গেছে সেদিন গাড়ির ব্রেক ফেল তোমার জন্য হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর আমি এত সফল করলাম, এইটার জন্য তুমি দায়ী। প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে তোমার। যদি আমি সেদিন মারা যেতাম তাহলে তোমার কি হতো ইডিয়েট? এই পৃথিবীতে বাবা ছাড়া বেঁচে থাকা কত কঠিন, যার বাবা নেই সেই জানে। তুমি তোমার বাবাকেই মেরে ফেলতে চাও সামান্য একটা কাজের লোকের জন্য। আবিরের চোখ মুখ অন্যরকম হয়ে উঠল। সে রক্তিম দৃষ্টিতে চেয়ে থেকে দৃঢ় গলায় বলল, অনন্যা আন্টি কাজের লোক না। ইফাত রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে আবিরের গালে একটা থাপ্পড় মারলেন। গালে থাপ্পড় দিয়ে তৎক্ষণাৎ টেবিল থেকে উঠে গেল আবির। ইফাত কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে কপালে হাত রাখলেন।
আবিরকে আঘাত করে তিনি আবার একটা ভুল করেছেন। দিন দিন গাঢ় বিষণ্ণতা ঘিরে ধরেছে ইফাতকে। ছেলের সঙ্গে তৈরি হওয়ার দ্রুত তিনি মেটানোর চেষ্টা করেন, কিন্তু আবিরের দিক থেকে কোনো সাড়া আসে না। মৈত্রী তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। মাঝে মাঝে তার সাথে বিভিন্ন টিভি প্রোগ্রামে শোপিস হিসাবে যাওয়া ছাড়া অন্য কোনো কাজে যেন নেই ইফাতের। একদিনের ঘটনা, বাংলাটি নিঝুম নীরব। ঈদের ছুটিতে সব কাজের লোক ছুটছে, শুধু রানু আছে। মৈত্রী ছিল তার শুটিংয়ে। সময় সন্ধ্যা, ইফাত নিজের ঘরে ঘুমাচ্ছেন। হঠাৎ কারো পায়চারির শব্দে ঘুম ভেঙে গেল। ইফাত চোখ মেরে দেখলেন আবির একটা ধারালো ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার ঘন পাপিতা আবৃত চোখ দুটি কি ভয়ঙ্কর রক্তিম। প্রচণ্ড ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে ইফাতের। এসির বাতাসেও ঘামতে লাগলেন তিনি। বিকট শব্দে চিৎকার করে উঠতেই রানু ছুটে এলো। ইফাতকে ঠান্ডা পানি খেতে দিয়ে বলল, কি হয়েছে স্যার? আপনি ঠিক আছেন? ইফাত প্রবল আতঙ্ক নিয়ে উচ্চস্বরে বললেন, আবির এসেছিল। আবির? ও ছুরি কোথায় পেল? ওর হাতে ছুরি কে দিয়েছে? আবির কিভাবে আসবে? ও তো ওর ঘরে ঘুমোয়। ইফাত তৎক্ষণাৎ আবিরের ঘরে ছুটে গেলেন। আসলে ঘুমাচ্ছিল আবির। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। পুরোটা তাহলে কল্পনা ছিল, কিন্তু কোনো কল্পনা তো ভয়ঙ্কর কি করে হতে পারে? তারপর থেকে ইফাতের জীবনে দুর্বশহ হতে শুরু করে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু তার ভয় কমে না। 4 বছর মৃত্যু ভয় তাকে এমনভাবে গ্রাস করে নেয় যে তিনি মানসিক রোগীতে পরিণত হলেন। গল্পের এ পর্যায়ে স্নেহা আপু হাসতে হাসতে আমাকে বলল, সেদিন আসলেই আবির এসেছিল এবং এরপর থেকে সবসময় আসতো। কিন্তু ইফাত আঙ্কেল ভাবতেন কল্পনা। পুরো ব্যাপারটা রানু আন্টি আর আবিরের প্ল্যান ছিল ইফাত আঙ্কেলকে মেন্টাল প্রেশার দেওয়ার জন্য। আমি কৌতূহল নিয়ে জানতে চাইলাম, আমির স্যার কি ওনার বাবাকে সত্যি খুন করেছিলেন? সেই প্রসঙ্গে আসার আগে একটা প্রশ্ন করি তোকে। তোর তো অনেক বুদ্ধি। আমিরের মা বেঁচে আছে নাকি মরে গেছে অনুমান করে বলতো। স্নেহা আপু প্রশ্নটা করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। এটা আমি কি করে অনুমান করব? বিস্মিত হলাম। স্নেহা আপু স্মিত হেসে বলল, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলে আর একটু চিন্তা করলেই বুঝতে পারতি। আমিরের মা হলো অননা আন্টি। বিস্ময় আমার ঠোঁট দুটো নিজস্ব শক্তিতে আলাদা হয়ে গেল। উচ্চারণ করলাম আশ্চর্য হয়ে, কি? একটু ভেবে দেখ, অননা আন্টি যখন আমিরকে নিয়ে পালাতে যাচ্ছিল তখন কিন্তু সে বলেছিল আমিরকে তার মায়ের কাছে নিয়ে যাবে। অথচ আমিরের মায়ের খোঁজ কেউ জানতো না। অননা আন্টি কি করে জানলো? অবাক বিস্ময় আমি ফ্রু কুচকে তাকিয়ে রইলাম। আপু বলে গেল, ইফাত আঙ্কেল কেন অননা আন্টিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল জানিস? যাতে আমির এই সত্য কোনো দিন জানতে না পারে। কিন্তু কেন? আমির স্যারকে কেন জানতে দেওয়া হয়নি? আর অনন্যা আন্টি কখনো তাকে বলেনি কেন যে সেই তার মা? অনেক কারণ থাকতে পারে ফিহা। প্রথমত, অননা আন্টি ইফাত আঙ্কেলের ভয়ে মুখ খোলেনি। আর সে ছিল সাধারণ একজন রক্ষিতা, তার সামাজিক কোনো পরিচয় ছিল না। ইফাত আঙ্কেল বিখ্যাত মানুষ। অননা আন্টিকে আমিরের মা হিসেবে পরিচয় দিতে গেলে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত। আর তিনি এতটাও মহৎ মানুষ না যে রক্ষিতাকে বিয়ে করে স্ত্রী পরিচয় দেবেন। তাই সহজ উপায় ছিল মিথ্যা গল্প বানানো। আমিরের মা তাকে ছেড়ে চলে গেছে এমন একটা গল্প প্রচার করে তিনি পাবলিকের সিম্প্যাথি আদায় করলেন। আবার ছেলেকেও নিজের ন্যাওটা বানাতে পারলেন। অনন্যা আমিরকে জন্ম দিয়েও তার মায়ের সম্মান পেল না। তাকে পরিচয় পেতে হলো বেতনভুক্ত আয়া হিসেবে। আমি তাকিয়ে আছি স্তব্ধ হয়ে। পুরো ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আমার। কিছুক্ষণ পর প্রশ্ন করলাম, ইফাত আঙ্কেল রক্ষিতার গর্ভে নিজের সন্তানকে জন্ম দিলেন কেন? কারণ তার উত্তরাধিকারীর প্রয়োজন ছিল। কোনো সন্তান না থাকলে অঢেল সম্পদের মালিক কে হবে? আমি দেয়ালে মাথা ঠেকালাম। কত নির্মম এক অদৃষ্টি! আমির স্যার কি এই সত্যি জানে? স্নেহা আপু আমার প্রশ্নের উত্তর না দিয়ে গল্পের বাকি অংশ বলতে শুরু করলো।
দিন দিন ইফাত আঙ্কেল মানসিক রোগীর ন্যায় আচরণ শুরু করেন। একা থাকলেই তিনি আবিরকে দেখতে পেতেন। আবির তাকে মারতে আসছে, কখনো তার হাতে পিস্তল থাকে, কখনো চাপাতি কিংবা মোটা দড়ি। মৈত্রী তাকে মানসিক হাসপাতালে ভর্তি করায়। ডাক্তার বলেন কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানেই তার মৃত্যু ঘটে। সবাই ধরে নেয় হ্যালুসিনেশন থেকে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু সেটা আসলে মার্ডার ছিল। আমি আতকে উঠে জানতে চাইলাম কিভাবে আমির স্যার মার্ডার করেছেন। সেই কাহিনী আমি তোকে বলবো না, সেটা গোপনই থাকুক। আমির স্যার কি জানতে পেরেছিলেন যে অনন্যাই তার মা? মৃত্যুর আগে ইফাত আঙ্কেল বলতে চেয়েছিলেন ইফাতকে যেই দিন মানসিক হাসপাতালে ভর্তি করা হবে সেই দিন তিনি গোপনে আবিরের সাথে কথা বলতে চাইলেন। আবিরের তখন 16 বছর। সারাক্ষণ সে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে এত শান্ত শিষ্ট আর সরল ছিল যে কেউ তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বাসই করবে না। ইফাত সাহেব প্রশ্ন করলেন, আমাকে খুন করতে চাও? আবির কোনো কথা বলল না। ইফাত হাসি মুখে বললেন, আমাকে মেরে ফেললে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করবে। তোমার মা কোথায় আছে সেটা তুমি এখনও জানো না। নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেতে চাও। আমি তোমার মায়ের খোঁজ দিব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। স্নেহাপু থামলো। আমি উদ্গ্রীব হয়ে জানতে চাইলাম আমির স্যার কি করলেন তখন? রাজি হয়ে গেলেন? না, আবির প্রতিশোধ নিতে এতই মরিয়া ছিল যে বাবার কোনো কথাই সে গ্রাহ্য করেনি। আমার মনে হয় এটাই ঠিক হয়েছে, কারণ ইফাত সাহেব কোনো দিনও সত্যিটা আমিরকে জানতে দিতেন না। হয়তো তিনি চেয়েছিলেন নতুন কোনো মহিলাকে আমিরের মা সাজিয়ে আনবেন, কারণ আসল সত্যি জানতে পারলে আবির আরও বেশি হিংস্র হয়ে উঠবে। আমি চোখের জল মুছে বললাম, ঠিক বলছো। এর মানে এখনো আমির স্যার সত্যিটা জানে না। আপু এবার আমার প্রশ্নটা এড়িয়ে গেল। ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, ইফাত আঙ্কেলকে হত্যা করার পর আবির নিজেই পুলিশের কাছে যায় সারেন্ডার করতে। তাকে কিছুদিন কাস্টাডিতে রেখে ছেড়ে দেওয়া হয়, কারণ রানু পরিচিত উকিল দিয়ে প্রমাণ করেছিলেন আবির মানসিকভাবে অসুস্থ। তাছাড়া সব প্রমাণই বলেছিল এটা আত্মহত্যা। কেউ বিশ্বাস করেনি এটা মার্ডার কেস হতে পারে। আবিরকেও মানসিক হাসপাতালে পাঠানো হয়। তারপর থেকে আবিরের জীবন পরিবর্তন হতে শুরু করে। মৈত্রী বিদেশে চলে যায়। আবির তার নাম বদলে ফেলে, বাবার সাথে জড়িত সমস্ত কিছু মুছে ফেলে। বাড়ির পাশে অনন্যার কবরস্থানটা বড় করে তৈরি হয়। অতীত আমিরের জীবনের অনেক কিছু বদলে দিয়েছে। এখন তার একটা বিশেষ লক্ষ্য হলো নিজের মাকে খুঁজে বের করা। সে তার মাকে কোনোদিন দেখেনি, তাই কখনো খুঁজে পেলেও চিনবে কেমন করে? কিন্তু তুমি তো বললে আমির স্যারের মা অনন্যা আন্টি। এটা তো আমির জানে না। সে যদি জানে তাহলে আমাদের বিয়েটা অর্থহীন হয়ে যাবে। আমি তাকে এটা জানাবো না। সে তার মাকে খুঁজে পেতেই আমাকে বিয়ে করছে। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, নিজের স্বার্থের জন্য ওনার সাথে এত বড় অন্যায় তুমি করতে পারো না? তার সব কিছু জানার অধিকার আছে। আমি তাকে সব জানাবো। যদি ওর ভালো চাস তাহলে তুইও ওকে কিছু জানাবি না। মানে কি বলতে চাও? তুই কি জানিস আমির কেন বেঁচে আছে? শুধু ওর মাকে খুঁজে পাওয়ার জন্য। সবার জীবনেই একটা লক্ষ্য থাকে। আমিরের বেঁচে থাকার কারণ তার মা। যেদিন থেকে সে জানতে পারবে তার মা মারা গেছে সেই দিন থেকে সে নিজেও আর বাঁচতে চাইবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কি বলছে এসব? তিনি কেন বাঁচতে চাইবেন না? আমি তাকে ভালো রাখবো। তুই তাকে ভালো রাখলেও সে তোকে ভালো রাখতে পারবে না, কারণ আমি শারীরিকভাবে একজন অক্ষম পুরুষ। আমি অবিশ্বাসী কণ্ঠে আড়লাম, মিথ্যে বলছো তুমি। আপু সামান্য ঝুঁকে এসে বলল, সেদিন রাতে আমিরের ঘর থেকে আমাকে কেন ফিরে আসতে হয়েছিল জানিস? এটাই তার একমাত্র কারণ। তোর কি ধারণা আমার মতো সুন্দরীকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কোনো স্বাভাবিক পুরুষের আছে? আমি স্তম্ভিত হয়ে গেলাম, প্রচণ্ড আঘাত পেলাম। আপু উঠে দাঁড়িয়ে বলল, সে অক্ষম জেনেও আমি তাকে বিয়ে করছি, এটা কি আমার মহানুভবতা নয়? আমার আপুর মধ্যে আরও একটা স্পেশাল পাওয়ার আছে। সে ভালো ব্রেন ওয়াশ করতে পারে। আমাকেও সে ব্রেন ওয়াশ করেছিল, যে কারণে আমি তাদের বিয়েতে কোনো রকম বাধা প্রদান
করিনি সেদিন। আর আমির স্যারকে সত্যিটা আমি আজও জানাতে পারিনি। তোহার ডায়েরি বন্ধ করে এক দৌড়ে ছুটে গেলেন বাইরে। সকাল প্রায় হয়ে গেছে। স্থানে আস্তানোর মতো এখনো বসে আছে আমির। তোহা আরেকটু কাছে যেতেই বসলো। আমির ঘুমাচ্ছে। শুকনো মাটির উপর মাথা ঠেকিয়ে কি নিশ্চিন্ত ঘুমায়। তার হাতের মুঠে তার চশমাটা। তোহা কবরের পাশে সাইনবোর্ডটির দিকে তাকালো। অনন্যা চৌধুরী নামটা জলজল করছে বোর্ডে। কিছু সময় নিষ্পলক নেম প্লেটের দিকে তাকিয়ে থাকতে টলমল করে এলো তোহার দৃষ্টি। কৃষ্ণচূড়ার গাছে কবরটিতে ছাউনির মতো কৃষ্ণচূড়ার গাছটি ছাউনির মতো ঘিরে রেখেছে। লাল লাল রক্তের মতো কৃষ্ণচূড়া কমল পাখড়ি এসে পড়েছে আমিরের নির্মল মুখে। কি দারুণ দেখাচ্ছে। তোহা দু হাতে চোখের জল মুছে বসলো আমিরের পাশে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তোহা দু হাতে চোখের জল মুছে আমিরের পাশে বসলো। তার ওই নিকট নির্ভর ঘুমান্ত মুখটার দিকে চেয়ে থেকে কান্না পেয়ে গেল অচিরেই। এতদিন নিজেকে দুনিয়ার সবচেয়ে হতভাগী বলে ভেবে এসেছেন সে, কিন্তু এখন আমিরের অতীত জেনে মনে হচ্ছে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। আমি তো মৃত্যুর আগে মাকে একবার মা বলে ডাকতেও পারিনি। নিজের মায়ের মৃত্যু স্বচক্ষে দেখেও কিছু করতে পারেনি। তার শৈশব কেটেছে মায়ের আর্তনাদ শুনে, আর জীবনের অর্ধেক সময় কেটেছে সেই মাকে খুঁজে পেতে। অথচ সে জানেও না তার মা এই নিস্তব্ধ কবরে শুয়ে আছে। এর চেয়ে হতভাগ কি আর কেউ হতে পারে? আচ্ছা, যখন আমি জানবে তার মা বেঁচে নেই, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে বহু আগে, তখন কি অবস্থা হবে তার? এই কথা কল্পনা করে আরো বেশি কান্না পায় তোহার। নিজেকে সামলাতে ডান হাতটা মুখে চেপে ধরল। টুপ টুপ করে চোখে জল বেয়ে অশ্রু পড়ছে। বাম হাতটা নিয়ে আমিরের মাথার উপর রাখলো সে। এত মায়া লাগছে কেন এই মানুষটির জন্য? প্রিয় মানুষ হারানোর দুঃখ তোহার চেয়ে ভালো আর কেউ জানে না। সেই জন্য হয়তো আমিরের কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করতে পারছে সে। ইস, যদি পারত পৃথিবী লণ্ডভণ্ড করে হলো আমিরের জীবনের সব দুঃখ মুছে দিত। করুণাময়ের কাছে এই মুহূর্তে তোহা শুধু একটাই প্রার্থনা করলো, সে যেন এই মানুষটার সব কষ্ট মুছে দিতে পারে। কেন এত গভীর মায়ার মন বেকুল হয়ে উঠছে এই লোকটার জন্য? তোহা খুব যত্নে আমিরের মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎ দূর থেকে ভেসে এলো রানুর ডাক। আবির, বাবা, কোথায় তুই? রানু আমিরের নাম ধরে ডাকতে ডাকতে এদিকে আসছিল হয়তো। আমিরের ঘুম ভেঙে গেল। তোহা তরিতে নিজের হাতটা সরিয়ে নিল, কিন্তু এর আগে আমির লক্ষ্য করে ফেলল যে তোহার হাতটা তার মাথার উপরে ছিল। আশ্চর্য হয়ে ভুরু কিঞ্চিত করলো আমির। তোহা চোখের জল আড়াল করে অন্যদিকে ঘুরিয়ে যায়। আলগোছলে চোখের পানিটা মুছে নিল খুব দ্রুত। আমির মাথা তুলতে বুঝতে পারলো গতরাতে এখানে শুয়ে পড়েছিল সে। ঘাটের এক পাশে ব্যথা করছে। এক হাতে ঘাট মালিশ করতে করতে তীক্ষ্ণ দৃষ্টি তোহার দিকে তাকালো। চশমা নিয়ে চোখে দিয়ে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? তার জলদ গম্ভীর কণ্ঠ শুনে তোহা থতমত খেয়ে উঠে দাঁড়ালো। কি উত্তর দিবে এখন? এতটা আবেগী হয়ে উঠেছিল যে অন্য কিছু খেয়ালও করেনি। আমির কোনো উত্তর না পেয়ে রাগী কণ্ঠে বলল, কথা বলছো না কেন? আপনি এখানে শুয়ে পড়েছিলেন, তাই ডাকতে এসেছিলাম। যদি আমিরের কণ্ঠে আরো তীব্র হয়ে এলো। তোমাকে আমার ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকতে বলেছিলাম। কি সমস্যা তোমার? আমি যেখানে শুয়ে পড়ি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার চিন্তা হচ্ছিল আপনার জন্য। আমার জন্য কেন এত চিন্তা তোমার? আমি কি বলেছি আমার জন্য চিন্তা করো? তো আমিরের প্রতিটি গর্জনে কেঁপে উঠছে। অন্য কেউ হলে নিঃসন্দেহ কঠিন গলার কিছু একটা শুনিয়ে দিত। চুপচাপ কটুবাক্য হজম করার মেয়ে সে নয়, কিন্তু আমির কি কিছু বলতে পারছে না কেন? আমির উঠে দাঁড়াতেই তোহা হাত টেনে তাকে নিজের দিকে ঘোরালো। তোহার চোখ দুটি আটকে গেল আমিরের চশমার আড়ালে ঢাকা গভীর কালো রহস্যের জাল। গা শিরশির করে উঠল হঠাৎ। ওই ভয়ঙ্কর দৃষ্টির কাছ থেকে দেখলে তোহা খেয়ে হারিয়ে ফেলবে। সুর কেটে যায়, ঘোর লেগে যায়। আমি থতমত খেয়ে শীতল কণ্ঠে বলল, আমার থেকে দূরে দূরে থাকো, কারণ আমি খুব ডেঞ্জারাস। এই কথা বলেই তোহা ছাটকা মেরে সরিয়ে গটগট করে হেঁটে গেল সে। রানু তখন এসে দাঁড়ালো আমিরের সামনে। পিছনে তোহাকে দেখতে পেয়ে অবাক হয়ে বলল, ও মা, তোরা দুজনেই এখানে? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছিলাম,
তোদের না দেখেই ভয় পেয়ে গেলাম। তোহা মাথা নিচু করে আছে, তার চোখে বিন্দু বিন্দু জল। দূর থেকে তা স্পর্শ বোঝা যাচ্ছে না। আর আমির কোনো কথা বলল না। দুজনে নিশ্চুপ দেখে রানু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নাস্তা করবি আয়। তোহা, তুমি আসো মা। আমির রাশভারী কণ্ঠে বলল। আমাকে বাসায় যেতে হবে রানু আন্টি, এখন নাস্তা করবো না। সাথে সাথে তেতে উঠল রানু, চোখ পাকিয়ে বলল, এত কিসের যাওয়া তারা? আমার বাড়িতে এসেছিস, আমার মর্জি মতো চলতে হবে। আরেকবার যাওয়ার কথা বললে কিন্তু মারবো। লাঞ্চ করে বিকেলের দিকে যাবে একদম। আমির বিরক্ত হয়ে উচ্চস্বরে বলল, কি আশ্চর্য! আশ্চর্যের কিছু নেই, মেইন গেট তালা দিয়ে চাবি লুকিয়ে রেখেছি। দেখি কিভাবে বের হোস তুই। সত্যি মেন গেট তালা দিয়ে রেখেছো নাকি? আমির বিস্ময় হতভম্ব হয়ে গেল। রানু হাসতে হাসতে বলল, ভেতরে চল। নাস্তার টেবিলে বসে মুখ ফুলিয়ে রাখলো তোহা। আমি তাড়াহুড়ো করে খাচ্ছে, তাকে দ্রুত উঠতে হবে। অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। রানু রান্নাঘর থেকে গরম গরম রুটি সেকে এনে তোহার প্লেটে দিল। তোহার সাথে সাথেই বলল, আমার খিদে নেই আন্টি, পরে খাবো। এই কথা শুনে আমির এক ঝলক তাকালো তোহার দিকে, তারপর আবার দৃষ্টি ফিরিয়ে খাওয়ায় মনোযোগ দিল। রানু উৎকণ্ঠ খেয়ে বলল, কি হয়েছে মা, মন খারাপ নাকি? আবির আবার কিছু বলেছে তোমাকে? তোহা আর চোখে আমিরের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছুই না। তাহলে খাবে না কেন? রাতেও তেমন কিছু খাওনি তুমি। খিদে নেই বললেই আমি বিশ্বাস করব নাকি? কি হয়েছে বলো? তোহা কথা বলল না। আমির বলল, খেতে না চাইলে জোর করার কি দরকার আন্টি, বাদ দাও। আমি যাচ্ছি। রানুর সঙ্গে সঙ্গে তোহার হাত টেনে ধরল, চোখ বন্ধ করে বলল, বসো। বুঝেছি, আবার আবিরের সাথে কিছু হয়েছে তোমার। সকালের ঘটনা তো আমি আর দেখিনি। আয় আবির, তুই কি পেয়েছিস? বারবার মেয়েটাকে রাগিয়ে দিবি আর ও না খেয়ে নিজের অবস্থা খারাপ করবে। এমন করলে তো এই মেয়ে অসুস্থ হয়ে যাবে। তুই কি মেয়েটাকে মারতে চাস? আমি কি কাউকে খেতে নিষেধ করেছি? ইয়াজব! তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করবি আর ও তোর বাড়িতে বসে বসে গান্ডে পিন্ডে খেলবে। এমন তো হতে পারে না, তাই না? এত সস্তা পেয়েছিস নাকি? চুপচাপ সরি বল, না হলে কিন্তু খবর আছে। সরি। তোহা অসন্তুষ্ট মুখে অন্যদিকে তাকিয়ে রইল। হয়নি, ভালো করে বল। আমি কি এখন ওর পায়ে পড়বো নাকি? আমিরকে বিপর্যত দেখল। তোহার হাসি পেয়ে গেল। তার এমন গবেষণের মতো মুখটা দেখে দ্রুত হাসিটা মুছে নিয়েই বলল, আমি এমন অহংকারী অ্যাপোলজি অ্যাকসেপ্ট করি না আন্টি। ভালো করে অ্যাপোলাইজ করতে বলো। শুনেছিস? ভালো করে অ্যাপোলাইজেশন কর। আমি দীর্ঘশ্বাস ছেড়ে মুখে একটা মেকি হাসি আনার চেষ্টা করে বলল, আই এম সরি। এবার যদি আপনি দয়া করে খেতে বসেন তাহলে আমি বেশ ব্লেসার্ড ফিল করব। রানু খিলখিল করে হেসে উঠল। তোহা মুখে আলতো হাসি হাসলো আর আলতো গম্ভীরতা নিয়ে বসলো। রানু তার প্লেটে ভাজা ইলিশ মাছ দিল। তোহা অবাক হয়ে বলল, রুটি দিয়ে ইলিশ মাছ কিভাবে খাবো? ইলিশ মাছ এমনই খাও, আর রুটি দিয়ে সবজি খাও। না আন্টি, আপনি আমাকে শুধু সবজিই দিন, এই মাছটা নিয়ে যান। আমি কাঁটা বাছতে পারি না। বলো কি? আচ্ছা, আমি কাটা বেছে দিচ্ছি, দাঁড়াও। সো সুইট অফ ইউ আন্টি, আপনি একদম আমার বাবার মতো। আমিরের শ্বাসরুদ্ধ হয়ে এলো। রুটির টুকরো মুখে দিতে গিয়েও নামিয়ে রাখলো। এক গ্লাস পানি খেয়ে উঠে যাওয়ার কথা ভাবছিল, তখনই রানু বলল, আবিরকেও ছোটবেলায় এভাবেই মাছের কাঁটা বেছে খাইয়েছি। তুমি জানো, 13 বছর বয়সেও ও নিজের হাতে খেতে পারতো না, ওকে খাইয়ে দিতে হতো। তাই নাকি? অনন্যা ওর অভ্যাসটা খারাপ করে দিয়ে গেছে। ও তো আদর করতো ওকে। রানু থামলো। আমিরের মুখে অন্ধকার হয়ে গেছে। তোহা তাদের দুজনের মুখে হঠাৎ পরিবর্তন, এই ব্যাপারটা বেশ ভালোভাবে খেয়াল করলো। আমির উঠে চলে যাচ্ছিল, তখনই তোহা প্রশ্ন করল, অনন্যাকে? আমির আবার থামলো। রানু কিছু বলার আগে সে শক্ত কণ্ঠে জবাব দিল, কেউ না। এই বলে দ্রুত লিভিং রুম ছেড়ে বেরিয়ে গেল। তোহার চোখ টলমল করে উঠল অজান্তেই। কিছু মানুষ প্রচণ্ড ইন্ট্রোভার্ট, তারা ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হবে, গুমড়ে মরবে, তবে তাও কখনো মনের কথা শেয়ার করবে না। আমির হলো ঠিক সেই ধাঁচের মানুষ। দাড়ি না পড়লে হয়তো কখনো তোহা জানতেই পারত না অমন শক্ত সমত শরীরের ভেতরটায় এত ভঙ্গুর,
এত রক্তাক্ত। রানু মাছের কাঁটা বাঁচাতে বাঁচাতে বলল, খেয়ে নাও। এ ব্যাপারে আমিরকে আর প্রশ্ন করো না, মনে থাকবে? মনে থাকবে আন্টি। খাওয়া শেষ করে তোহা বাইরে বের হলো। আমি দূরে একটা ফুল গাছের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। না চাইতেও তোহা শুনে ফেললো। জাহাঙ্গীর আলমকে বসিয়ে রাখো শরণ, আমি দ্রুত আসছি। নিজের হাতে তাকে শ্যুট করব, এর আগে কেউ কিছু করবে না। এমন ভয়ঙ্কর কথা শুনে অচিরেই দাঁড়িয়ে পড়ল তোহা। শরীরে কাঁটা দিয়ে উঠল। শৈশব আমিরকে অনেক বদলে দিয়েছে, তাই বলে সেই সহজ সরল জীবন ছেড়ে বেছে নেবে এই নিকৃষ্ট জীবন কেন? খুব আক্ষেপ নিয়ে তোহা তাকিয়ে রইল লম্বাটে মানুষটির দিকে। একটা স্বাভাবিক জীবনের জন্য একটা স্বাভাবিক অতীত থাকা খুব অপরিহার্য। আমির হঠাৎ পিছনে ফিরতে তোহাকে দেখে ফেলল। তোহা ভেবাচেকা খেয়ে সরে যেতে নিচ্ছিল। আমির ডাকলো। শুনুন। তোহা থামলো। আমির প্রশ্ন করলো, কিছু বলবেন? দেখুন, হয় তুমি না হয় আপনি, যে কোনো একটা বলে রাখুন। একবার আপনি আর একবার তুমি শুনে শুনে আমি কিন্তু সত্যি অনেক কনফিউজ হয়ে যাচ্ছি। আমির মুচকি হাসলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কিছু বলতে এসেছিলেন তুমি? তোহা এগিয়ে গেল, কৌতূহল গলায় জানতে চাইল। আচ্ছা, মানুষ মারা কি আপনার ফ্যাশন? আমির গম্ভীর হয়ে গেল। অন্যদিকে চেয়ে কিছুটা রুক্ষ গলায় বলল, না, কিন্তু যারা আমার আপন মানুষের সাথে অন্যায় করে তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারি না। জাহাঙ্গীর আলম আপনার কি ক্ষতি করেছিল? তুমি জেনে কি করবে? এমনি কৌতূহলী। বিষয়ে কৌতূহল থাকা ভালো নয়। অতিরিক্ত কৌতূহল মানসিক সমস্যার কারণ হতে পারে। আমি চলে যাচ্ছিল। পেছন থেকে তোহা বলে উঠল, আমার বাবা আমার পৃথিবী ছিলেন, তাহলে আমারও কি উচিত তার খুনিকে নিজের হাতে শাস্তি দেওয়ার? দাঁড়িয়ে গেল আমির। বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল ওইভাবে। ধারালো একটা অপরাধবোধ খঞ্জবের মতো আঘাত করে গেল বিবেকের কাঠগড়ায়। টন টন করে উঠল ভেতরটা। অন্তর্দহনে ছারখার হয়ে যাওয়া কণ্ঠে সে উচ্চারণ করল, তোমার বাবার খুনিকে খুঁজে পেতে চাও? প্রশ্নটা করে পিছনে ফিরে তাকার আমির। তোহা স্পষ্ট বাদী গলায় বলল, নিশ্চয়ই চাই। নিজের হাতে খুন না করলেও অন্তত তাকে অভিশাপ দিতে চাই। যতটা কষ্ট আমি পেয়েছি তার চেয়ে 10 গুণ কষ্ট যেন সে ফেরত পায়। অসামান্য ক্রোধে ধিক করে জ্বলে উঠল তোহার দৃষ্টি। শক্ত হলো সোয়াল। আমির কিছু বলতে নিচ্ছিল, ঠিক তখনই মেন গেটে খোলার আওয়াজ পাওয়া যায়। স্নেহা ভিতরে ঢুকছে আর পিছনে রাশাদ মাথা নিচু করে হাসছে। বাগানে আমিরকে দাঁড়ানো দেখতে পেয়ে দৌড়ে এদিকে গেল সে। তোহাকে যেন খেয়ালে করি এমন একটা ভাব ধরে আমিরকে জড়িয়ে ধরল। গালে চুমু দিয়ে বলল, আই মিস ইউ সো মাচ। তোহা পিছিয়ে এলো কয়েক পা, তারপর দ্রুত ঘরে ঢুকে পড়ল। স্নেহা আমিরের বুকে মাথা ঠেকিয়ে তোহার পালিয়ে যাওয়া দেখল। ঠিক সেই মুহূর্তে তাকে ধাক্কা মেরে সরানো আমির রাগান্বিত কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না আমি? স্নেহাকে দেখার পর থেকে রানু প্রচণ্ড রেগে আছে। তোহা জানলা ঘেঁষে দাঁড়িয়ে নিচ থেকে দেখছে ওদের। আমির আর স্নেহা বাগানে দাঁড়িয়ে কি কথা যেন বলছে। রানু রুষ্ট স্বরে বলল, এই ডাইনিটা আবার কেন এসেছে? কি চাই? তার স্বামী যেহেতু এখানে আছে সে তো আসবেই, তাই না? হ্যাঁ, কিসের স্বামী? সব ঢং। এই মেয়ে সব কিছুই নাটক। ও হলো কালনাগিনী। উপরে ভালোবাসি দেখালে কি হবে, ভিতরে বিষ। তুমি ওকে চেনো না। তোহা চুপচাপ জানলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বিরহী ভঙ্গিতে। রানু একটু কাছে এসে ফিসফিস করে বলল, আবিরকে এই কালনাগিনীর হাত থেকে বাঁচাও মা। এই মেয়ে আবিরের জীবনটা শেষ করে দিচ্ছে। রানুর কণ্ঠে দুঃখ, আফসোস। তোহা নিরুপায় হয়ে বলল, আমি কিভাবে বাঁচাবো? আমির সাহেব তো ওনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। তিনি হয়তো সুখেই আছেন স্নেহার সাথে। কিসে সুখে আছে? উপর থেকে যা দেখা যায় তা সবসময় সত্যি না। তুমি জানো এই মেয়ে কত বড় চরিত্রহীন? ও যখন আবিরকে বিয়ে করে তখন ওর পেটে অন্য পুরুষের বাচ্চা ছিল। ওদের বিয়েটা এত বৈধ হয়নি। এক ব্যাটার বাচ্চা পেটে রেখে কি অন্য ব্যাটার সাথে বিয়ে হয়? জীবনে শুনেছ? তো অপ্রস্তুত হয়ে পড়ল, মাথা নিচু করল। সে তো এইসব আগে থেকে জানে, কিন্তু স্নেহা আর আমিরের বিয়ে বৈধ হয়নি ভেবে তোহার কেন যেন খুব শান্তি লাগছে। একটু কৌতূহলী হয়ে সে প্রশ্ন করল, আচ্ছা, তারপর বাচ্চাটার কি হলো? বাচ্চা কি আর রেখেছে? কবেই তো ফেলে দিয়েছে। চরিত্রহীন মেয়েরা সহজে বাচ্চা নেয় না, তাহলে নষ্টমী করবে কি করে?
তোহার অস্বস্তি লাগছে, কান ঝাঝা করছে। রানু আরো কাছে এসে বলল, আবির যখন ওকে বিয়ে করে এই বাড়িতে আনে আমি তখনই বুঝে ফেলেছিলাম সে অন্তঃসত্ত্বা। তার কিন্তু ওই ছেলেটার সাথে এখনও সম্পর্ক আছে। কোন ছেলে? ওই যে দেখো না, পেছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছে লম্বা করে ছেলেটা, ওর নামে রাশেদ। ওর সাথেই ওই মেয়ে কয়বার শুয়েছে তুমি জানো? এসব কথা থাক না আন্টি। থাকবে কেন? আমার আবিরের জীবন শেষ করে দিচ্ছে ডাইনিটা, আর আমি চুপ করে থাকবো নাকি? তোহা দাঁড়িয়ে পড়ার সময় বুঝতে পারিনি যে ফিহাদের বাড়ির রাশেদ আর এই রাশেদ এক কিনা, কিন্তু এখন রানু আন্টির কথা শুনে মনে হচ্ছে এরা দুজনে একই মানুষ। তাহলে আমিরের তো এইসব আগে থেকেই জানার কথা, তাও সে স্নেহার সঙ্গে সংসার করে যাচ্ছে কেন, কিসের ভিত্তিতে? আমির সাহেব নিজেই যদি ওর সাথে থাকতে চাই তাহলে আমরা কি করতে পারি বলুন? আবির থাকতে চাই তোমাকে কে বললো? আবির ওকে সহ্যই করতে পারে না। এতগুলো দিন বিয়ে হয়েছে কিন্তু কখনো ওরা একসঙ্গে থাকেনি। বিশ্বাস না হলে তুমি জিজ্ঞেস করতে পারো। আমি কেন এসব জিজ্ঞেস করতে যাব? তোহা আড়স্ত হলো। রানু মুখ গোমরা করে বলল, এমনি কথার কথা বললাম। আমার মনে হয় ডাইনিটা আবিরকে কিছু একটা দিয়ে ভয় দেখিয়ে রেখেছে, এই জন্যই আবির ওকে নিজের বাড়িতে রেখেছে, নয়তো কবেই বের করে দিত। এমন নষ্টা মেয়ের মুখের দিকে তাকানোও তো ভাবছি। হঠাৎ আমির ওপরে তাকাতেই তোহার সরে পড়লো জানলা থেকে, পর্দা টেনে দিল। একটু পরে উপরে উঠে এলো আমির। তোহার রানুর সাথে দোতলায় একটা ঘরে বসে আছে। আমির সেই ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। তোহার তাকে দেখেও না দেখার ভান করে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আমির বলল, রানু আন্টি, আমার একটা জরুরি ফোন এসেছে, আমি চলে যাচ্ছি। কথাটা রানুকে উদ্দেশ্য করে হলেও আমি কিন্তু তাকিয়েছিল তোহার দিকেই। তোহা সেটা খেয়াল করলো না। তোর বউ কি এখানেই থাকবে? ক্রোধ উপচে পড়ছে রানুর চোখ থেকে। আমির সহজ গলায় বলল, ও এখানেই থাকতে চাই, থাকুক, আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব। আমি কিন্তু তোর বউকে রান্না করে খাওয়াতে পারবো না। আমার হাতে রান্না নাকি ওর ভালোই লাগে না। এত যখন খুঁতখুঁতানি, নিজেই রেঁধে থাক। রানু কিছুক্ষণ কাট কাট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি শান্ত দৃষ্টিতে তোহার দিকে তাকালো। তোহা এক মনে জানলার দিকে চেয়ে রয়েছে। রানুর কণ্ঠে বারবার উচ্চারণ করা তোর বউ কথাটা তার কানে লেগেছে। তার সাথে চোখের পর্দায় ভাসছে সেই দৃশ্যটা যখন স্নেহা দৌড়ে এসে আমিরের গালে চুমু দিয়েছিল। কি অসহ্যকর, কি বিভৎস! তোহার ভেতরটা ছিন্ন ভিন্ন করার জন্যই যথেষ্ট। আসি। তোহা কোনো উত্তর না পেয়ে সে চলে যাচ্ছে। তোহা কথা বলতে চায় না, তার মুখে ফোঁস করে বেরিয়ে এলো, এত কিছুর পরেও আমাকে একা রেখে চলে যাচ্ছেন, যদি আমার কিছু হয়ে যায়? আমি চকিতে পেছনে ফিরে তাকালো। তোহার দৃষ্টি তখনও জানলার দিকে, মুখ ভর্তি অভিমানের ছাপ। আমিরের বুকের বাম্পার শিরশির করে উঠল। তোহার অভিমান মুখশ্রী একটা শীতল অনুভূতি ঠেকে দিয়ে গেল হৃদয়ে। সামান্য হেসে বলল, ভয় নেই, স্নেহা আর কিছু করবে না, এত সাহস আর নেই। তাছাড়াও আমি সেফটির জন্য 2জন বডিগার্ড রেখে যাচ্ছি। ফয়সাল আর ওমর তোমার খেয়াল রাখবে, কোনো প্রয়োজন হলে ওদের বলো, তাহলেই হবে, ওরা আমার কাছে ফোন করে দেবে। তোহা আর কিছু বলল না। আমি চলে যেতেই সে চোখের জল মুছল। তার এত কষ্ট কেন হচ্ছে স্নেহাকে দেখে? বাবা বেঁচে থাকলে সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদত। বাবা তার পরম আদর মাখা হাতটি তোহার মাথায় বোলাতে সব কষ্ট ধুয়ে মুছে যেত। আমি চলে যাওয়ার পর তোহা আর ঘর থেকে বেরিয়ে হয়নি। সে একদম স্নেহার মুখোমুখি হতে চায় না। দোতলায় করিডোর দিয়ে যাওয়ার সময় ঠিক তোহার ঘরের সামনে এসে থামল স্নেহা। বিষণ্ণ ভঙ্গিতে তোহা দাঁড়িয়ে আছে। স্নেহা ঈশনিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তাকে। ছোটখাটো ছিপছিপে একটা শরীর, ফর্সা পাতলা মুখ, ছোট চুল। কই, এ তো আহামারি সুন্দরী তো না। কি আছে ওই চেহারায়? অথচ স্নেহা দেখতে লম্বা, তার কোমর বাঁকা, তার কোমরের বাঁক, ধারালো নাক, আকর্ষণীয় ঠোঁট, সব কিছু পারফেক্ট। সৌন্দর্য দিক দিয়ে তোহা কখনো স্নেহাকে হার মানাতে পারবে না। তবু এতগুলো দিন একসাথে থেকেও কখনো স্নেহা নিজের প্রতি আকৃষ্ট করতে পারেনি আমিরকে। সে জানতো পুরুষকে আকৃষ্ট করার জন্য শুধু একটা আকর্ষণীয় শরীরই যথেষ্ট। সে সম্পূর্ণ স্নেহার আছে, তবু আমি তার দিকে এভাবে কখনো তাকাইনি যেভাবে তোহার দিকে সে তাকায়। আজ সকালে স্নেহা দেখেছে আমি তোহার দিকে তাকিয়েছিল।
তার দৃষ্টি ছিল তৃষ্ণা, আকুলতা, বেকুলতা। এমনভাবে সে তোহাকে দেখছিল যেন তোহাই তার জীবনের একমাত্র চাওয়া পাওয়া। স্নেহার ঠিক এই মুহূর্তটা ইচ্ছা করেছিল তোহাকে খুন করে ফেলতে। এমন ক্ষমতা আছে তার, যে ক্ষমতা দিয়ে সে আমিরকে ঘায়েল করে ফেলল। আর স্নেহার এত রূপসী হয়েও পারল না। ক্রোধ সংবরণ করে ঠান্ডা মাথায় ঘরে প্রবেশ করলো স্নেহা। মধুর কণ্ঠে বলল, হ্যালো তোহা, কেমন আছো? একটু কেঁপে উঠল স্নেহা। হাসি মুখে বলল, আমাকে দেখে কি মন খারাপ হয়ে গেছে? এমন কচ্ছপের মতো ঘরের মধ্যে লুকিয়ে আছো কেন? তোহা হেসে ফেলল, তাচ্ছিল্য স্বরে বলল, তোমাকে দেখে আমার মন খারাপ কেন হবে? কি এমন আছে তোমার? তোমার যে মন খারাপ, তোমার যে মন খারাপ, সেটা তোমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। আহারে, কানাকাটিও করেছো মনে হয়। চোখ এমন ফোলা দেখাচ্ছে কেন? তোহা কোনো কথা না বলে চলে যেতে চাইল। পিছন থেকে স্নেহা ডাকলো, এই ডায়েরিটা বুঝি তোমার? লিভিং রুমের সোফায় পেয়েছি। ধারস করে উঠল তোহার বুক। পিছনে ফিরে দ্রুত ডায়েরিটা ছিনিয়ে নিল স্নেহার হাত থেকে। স্নেহা হাসতে হাসতে বলল, ভয়ের কিছু নেই। এই ডায়েরি আমি নিজেই ওই ঘরে রেখেছিলাম, কারণ আমি চাই তুমি এটা পড়ো। কেন? আমিরকে নিয়ে তোমার মনে যে ঘর বাঁধার স্বপ্নটা আছে, সেটা এই ডায়েরিটা পড়ার পর ভেঙে যাওয়ার কথা। যেমন ফিয়ার স্বপ্ন ভেঙে গেছিল। আফটার অল, একজন অক্ষম পুরুষকে নিয়ে তো সংসার করা যায় না। তোহা ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো, বিরক্ত কণ্ঠে বলল, সামনে থেকে সরো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সে যেতে নিলে স্নেহা পিছন থেকে শক্ত করে তার হাতটা এমনভাবে চেপে ধরল যে ব্যথায় কোঁককে উঠতে বাধ্য হলো তোহা। চিৎকার করে বলল, হোয়াটস রং উইথ ইউ? ছাড়ো আমাকে। বুঝেছি, টাকা, তাই না? আমিরের টাকার জন্য ওর পেছনে পড়ে আছো তুমি। এই জন্যই ওকে ভালোবাসতে চাইছো। তুমি কি ভেবেছো ও আমাকে ছেড়ে তোমার কাছে চলে আসবে? এত সহজ? তোমাদের মতো মেয়েদের সহজ ভাষায় কি বলে জানো? বেশ্যা। তোহা সহ্য করতে পারল না। একের পর এক নোংরা বাক্য তার ধৈর্যর বাঁধ ভেঙে দিল। ছাটকে স্নেহার হাত ছাড়িয়ে নিল, ধাক্কা মেরে সরালো তোহা। ক্রোধসিদ্ধ কণ্ঠে উচ্চারণ করলো, তুমি একটা সাইকো। আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর আমাকে নিয়ে কথা বলতে এসো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? নিজের অন্যায় ঢাকতে তুমি আমিরকে ব্লেম দিচ্ছ। স্নেহা ভোস করে জ্বলে উঠল, দাঁত কিরমির করে বলল, আমি আমিরকে ব্লেম দিচ্ছি মানে? কি বলতে চাও? তুমি না সবার অতীত বুঝতে পারো। মানুষ চিনতে তো তোমার ভুল হয় না। তাহলে আমির যে অক্ষম এটা তোমার আগেই জানা দরকার। তবুও সেদিন রাতে তুমি আমিরের ঘরে সেজে গুজে কেন গিয়েছিলে? কিসের আশায়? সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। দিতে তোমাকে তো হবেই, কারণ তুমি মিথ্যুক। নিজের রূপের প্রতি তোমার অহংকার অতিরিক্ত। যখন আমির তোমাকে গ্রহণ করলো না, তখন নিজের এই আত্ম অহংকার বজায় রাখতে তুমি তাকে পুরুষত্বহীন বানিয়ে দিলে, ওর নামে মিথ্যা রুটিয়ে দিলে। তুমি হয়তো ভেবেছো এতে কোনো মেয়ে ওর কাছে আসবে না, আর ও তোমার একান্ত ব্যক্তিগত সম্পদ হয়ে থাকবে। স্নেহা সজা হয়ে দাঁড়ালো, ক্ষিপ্ত কণ্ঠে বলল, এমন কিছুই না। আমাদের বিয়ের এত দিন হয়ে যাওয়ার পরেও সে আমাকে কখনো স্পর্শ করেনি। তোমার কি মনে হয় এটা কোনো স্বাভাবিক পুরুষের পক্ষে সম্ভব যদি সে অক্ষম না হয়? এটা সম্ভব, কারণ তুমি চরিত্রহীনা। তোমাকে স্পর্শ করার জন্য রুচিহীন হওয়া জরুরি। আমির এতটাও রুচিহীন না। প্রচণ্ড রাগে স্নেহার শিরা কাঁপতে লাগলো। তার পরিবর্তন দেখে তোহা ভয় পেয়ে গেল। কেমন জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখ দুটি রক্তলাল, হিংস্র পিশাচিনীর মতো দেখাচ্ছে। তোহা কয়েক পা পিছিয়ে গেল। স্নেহা এগিয়ে এলো, তারপর হঠাৎ তোহা চুলের মুঠি ধরে তার মাথাটা দেয়ালে ঠেকাতে শুরু করলো। তোহা চিৎকার করে উঠল। কিছুক্ষণের মধ্যে শুরু হলো ভয়াবহ রক্তপাত। তোহা জ্ঞান হারিয়ে নিথর হয়ে পড়ে রইল মেঝেতে। ঘড়ি কাঁটা 12টায় আটকে আছে, সময় বাড়ছে না। ঘড়ি কি নষ্ট হয়ে গেছে? জাহাঙ্গীর সাহেব বিচলিত বোধ করছেন। চায়ের কাপে চুমুক দিয়ে অল্প হাসলেন তিনি। আন্তরিক ভঙ্গিতে বললেন, আমার আজকে একটা বিয়ের দাওয়াতে যেতে হবে। সৌরভের চোখ মুখ কঠিন, আর চোখে আফসানের দিকে তাকালো। আফসান মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে বলল, স্যার চলে এসেছেন, আশেপাশে কোথাও আছেন?
জাহাঙ্গীর ব্যস্ত হয়ে উঠে দাঁড়াতে লাগলেন। সৌরভ সামান্য থমকেশ্বরে বলল, বসুন আপনি। সাথে সাথে তিনি মুখ কালো করে বসে পড়লেন। হাতের কেনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন বাথরুম চেপেছে। কেউ কিছু বলল না। জাহাঙ্গীর সাহেবের অস্বস্তি লাগছে খুব। এরা মনে হয় বাথরুমেও যেতে দেবে না। তার পেশা হলো ক্রিমিনালদের ধমকানো, কিন্তু এখানে তাকে ধমকে বসে রাখা হয়েছে। চারদিক থেকে সবাই এমনভাবে ঘিরে রেখেছে যেন তিনি নিজেই কোনো ক্রিমিনাল, অথচ নিজের অপরাধটা তিনি কখনো বুঝতে পারছেন না। হালকা গলায় জানতে চাইলেন, আমাকে কেন এখানে আনা হয়েছে সেটা যদি কেউ বলতেন ভালো হতো। স্যার এলেই সব কিছুর উত্তর পাবেন। জাহাঙ্গীর বিড়বিড় করে কিছু একটা বললেন। সৌরভ ফুরুকুসকে তাকালো। তিনি হাসার চেষ্টা করে জানতে চাইলেন, মানে আর কতক্ষণ? অল্প সময়ের ব্যবধানে লিভিং রুমে প্রবেশ করলো আমিন। জাহাঙ্গীর মাথা উঠিয়ে দেখলেন ধূসর ট্রাউজারের সাথে কমলা প্যান্ট পরে টি শার্ট পরিহিত যুবক ভিতরে ঢুকছে। প্রথম দর্শনে মনে হবে সাধারণ কেউ, কিন্তু যখন সবার একে ধারে সালাম দিতে লাগলো তখন জাহাঙ্গীর আলম নিজেও উঠে দাঁড়ালেন। বুঝলেন ইনি আমির বিন ইফাত। তার জন্য সকাল 10টা থেকে তিনি অপেক্ষা করে বসে আছেন। বাথরুম পর্যন্ত যেতে পারছে না। আমি সৌভাগ্যজনতার খাতিরে হাসল। বসার আগে জাহাঙ্গীর সাথে হ্যান্ডশেক করে বলল, বেশি লেট করে ফেললাম নাকি জাহাঙ্গীর সাহেব? একদম না, মাত্র 2 ঘন্টা 10 মিনিট আর কি। এমন সময়ে স্যার, আপনার মতো মানুষের সাথে মিটিংয়ের জন্য তো 4-5 ঘন্টাও অনায়াসে অপেক্ষা করিয়ে দেওয়া চেক করে যায়। বলল। আমি মৃদু হাসল। রাসেলের দিকে চেয়ে বলল, ওসি সাহেবের লাঞ্চটা নিয়ে আসুন। লাঞ্চ করব না স্যার, আজকে আমাদের বিয়ের দাওয়াত আছে। আমার স্ত্রী অপেক্ষায়। জাহাঙ্গীরকে থামিয়ে আমির ধরাজ কলে বলল। অর্ণব শরিয়ারের কেসটা মনে আছে আপনার? জাহাঙ্গীর বিব্রত হয়ে তাকালেন। একটু ভেবে জিজ্ঞাসা করলেন, কোন অর্ণব সনোয়ার স্যার? আমি ঠান্ডা দৃষ্টিতে ইশারা দিল সরফকে। সাথে সাথে সরফ আর আফসান মোটা দড়ি নিয়ে তেড়ে এলো হাড্ডাহাড্ডি হরিওয়ালা অফিসারের দিকে। কিছু বুঝতে ওঠার আগে জাহাঙ্গীর আলমকে বেঁধে ফেলা হলো। প্রচণ্ড আত্মকে ঘামতে লাগলেন জাহাঙ্গীর। হতভম্ব হয়ে কাঁপা কাঁপা গলায় শুধু বললেন, স্যার আমি তো কিছুই বুঝলাম না। সব বুঝবেন এখন আপনি। শান্ত কণ্ঠে এই কথা বলে আমির উঠে দাঁড়ালো। জাহাঙ্গীর অনুনয়ন স্বরে বলল, আগে আলোচনা করে নিলে ভালো হতো না স্যার? আমি সত্যি চিনতে পারছি না কে এই অর্ণব সরোয়ার। কত বছর আগের কেস স্যার? আমার মনে পড়ছে না। রাশাল প্লেটে করে কয়েকটি পিস্তল নিয়ে ভিতরে এলো। আমির জাহাঙ্গীর আলমের সামনে হাঁটু গেড়ে বসল। ত্রাসে কাঁপছে ভদ্রলোকটির শরীর। আমির ফিসফিস করে বলল, প্রথমে অর্ণব সরোয়ারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, তারপর নিজের গা বাঁচাতে আমাকে বিভ্রান্ত করেছেন। আপনাকে খুঁজতে গিয়ে আমি জাবিদ আলমের মতো নির্দোষীকে হত্যা করেছি। কি ভেবেছেন কখনো আপনার কথা জানতে পারবো না? খেলা এখনো শেষ হয়নি অফিসার। যে আপনাকে সাহায্য করেছে সেই তো এখন কবরে। আপনাকেও তার কাছে যেতে হবে। জাহাঙ্গীর আলমের স্পন্দ হাজার গতিতে ছুটতে লাগলো। জাবিদ আলমের মতো পুলিশ অফিসারকে পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। সেখানে তার কি হাল হবে ভেবে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জাহাঙ্গীর করুণ আর্তনাদ করে বললেন, স্যার আমি তখন জানতাম না সে আপনার লোক। আমার অনেক বড় ভুল হয়েছে। আমাকে মারবেন না স্যার, আমি কিছুই জানতাম না স্যার। আমাকে বলার সুযোগ দিন। আমি রেজি চেয়ারে বসে নির্দেশ দিল যেন লোকটির বাদন খুলে দেওয়া হয়। জাহাঙ্গীর আলম কয়েক কদম দূরে দাঁড়িয়েছিলেন। সৌরভ আর আফসান তাকে ছেড়ে দিতে তিনি প্রায় অধচেতনের মতো লুটিয়ে পড়লেন। কিছু সময় পার হতেই চোখ খুললেন তিনি। বিচলিত দৃষ্টিতে ইজি চেয়ারে বসে থাকা কালো ছায়ামূর্তির দিকে তাকাতেই কেঁদে ফেলেন। পুনরায় তীক্ষ্ণ আর্তনাদ করে বললেন, স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমি কোনো দোষ করিনি। তিনি ঝুঁকে এসে আমিরের পায়ে পড়তে নিলে পিছন থেকে সজোরে আফসান চেপে ধরল তাকে। ধারালো গলায় বলল, যা বলা দূর থেকে বলুন, কাছে গেলেই শুট করবো আপনাকে। জাহাঙ্গীর মাথা নত করে 2 হাত জড়ো করলো। আকতি বিনতি স্বরে বলল, স্যার আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই করব। এখন থেকে আপনার গোলাম হয়ে থাকব, শুধু আমার কোনো ক্ষতি করবেন না। জীবন ভিক্ষা দিন আমার। আমির উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে সামান্য ঝুঁকে বলল, হ্যাঁ করুন।
জাহাঙ্গীর আলম মাথা তুলে তাকালেন। আধো আলো আধো ছায়া আমিরের কঠোর ও হিংস্রতা মুখটা দেখা মাত্র কলিজা কেঁপে ওঠে। রক্ত হিম হয়ে আসার মতো কণ্ঠে আমির আবারও উচ্চারণ করল। হ্যাঁ করতে বলেছি। জাহাঙ্গীর হা করতে আমির পিস্তলটা তার মুখের ভিতরে একদম গলা আজ অবধি চেপে ধরল। জাহাঙ্গীর ছটফটিয়ে উঠলেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। কালেমা মনে করার চেষ্টা করলেন, কিন্তু মনে আসছে না। বাসার কি আর কোনো আসেনি? ঠিক এমন সময় তার পকেটের ভিতর থেকে মোবাইলটা বেজে উঠল। আমি টিগারে চাপতে নিয়েও থেমে যায়। কাজে বিঘ্ন ঘটায় যথেষ্ট বিরক্ত হলো সে। গরম চোখে সরবের দিকে তাকাতে সরব নিচু গলায় বলল, সরি স্যার, মোবাইলটা বের করতে ভুলে গিয়েছিলাম। জাহাঙ্গীর আলমের চোখ দুটি মার্বলের মতো গোল। আতঙ্কে যেন ঠিকই বেরিয়ে আসবে এখনই। তার পকেটে হাতে সরবে মোবাইল বের করে। স্ক্রিনে একটা বাচ্চা মেয়ের ছবি ভেসে উঠেছে। রিংটোনটা কিছু অদ্ভুত। মেয়েটা আদরি কণ্ঠ বলল, বাবা বাড়ি আসো। জাহাঙ্গীর আলমের চোখ অশ্রুসিদ্ধ হয়ে যায়। তীব্র আগুলতা নিয়ে তিনি তাকিয়ে আছেন আমিরের দিকে। কিছুক্ষণ অস্থির দৃষ্টিতে এই ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে আমির খেয়াল করলো তার হাত কাঁপছে। সরব মোবাইলটা বন্ধ করে এক পাশে সরে ফেলে দেওয়ার পরেও আমি নিজেকে স্বাভাবিক করতে পারল না। তার কানে বাজতে লাগলো ছোট্ট মেয়েটির মিষ্টি কণ্ঠস্বর, বাবা ডাকটা। ভেসে উঠল একটা মায়াবী মুখ, যেন মুখটি তোহার মতোই সরল সরল, তার ভালোবাসাময়। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আমি ছাটিতে জাহাঙ্গীর আলমকে ধাক্কা মারল। মুখ থুবড়ে মেঝেতে উল্টে পড়লেন জাহাঙ্গীর। ছেড়ে দাও নাকে। প্রাণটা ঠোঁটের আগায় এসে আটকে ছিল। এতক্ষণে জাহাঙ্গীর শ্বাস নিতে পারলেন। ছটফট করতে করতে তুমুক আনন্দ নিয়ে উচ্চারণ করলেন, আপনার অনেক বড় মেহেরবানি স্যার। আমি আল্লাহর কাছে আপনার জন্য খাস দিলের দোয়া করব। এখন থেকে আপনার কেনা গোলাম হয়ে থাকব। আল্লাহ, তুমি স্যারের ভালো করো আল্লাহ। আমির এবারও পিছনে ফিরে না তাকিয়ে লিভিং রুম থেকে বের হয়ে যায়। ঘটনা প্রত্যাশিত প্রত্যেকে হতবিম্ব। আমির কাউকে খুন করার জন্য ধরে এনেছে, কিন্তু জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছে, এমন ঘটনার আগে ঘটেনি। তার কেউ এই ব্যাপারটা সহজে হজম করতে পারছে না। একটু পর সরব নিজেকে সামলে নিয়ে বলল, গাড়ি বের করো, জাহাঙ্গীর সাহেবকে বাড়ি পৌঁছে দিতে হবে। স্নেহা ঘেমে একাকার। কয়েক মুহূর্ত ব্যবধানে এসব কি হয়ে গেল নিজেকে একদম সামলাতে পারেনি সে। উদ্ভ্রান্তর মতো পায়চারি করতে লাগলো ঘরময়। এ মাথা থেকে ও মাথা, নিচে থেকে সবাই উৎকণ্ঠ নিয়ে উপরে উঠে আসছে। তাদের পায়ের আওয়াজ শুনে স্নেহা ধপ করে বিছানায় বসে পড়ল। রাশেদ আবার আগের ঘরে ঢুকলো। স্নেহা বিচলিত অবস্থায় মেঝেতে তোহার রক্তাক্ত দেহ দেখে গা শিউরে উঠল তার। ভেতরে যাতে কেউ আসতে না পারে তাই খট করে দরজাটা বন্ধ করে ফেল রাশেদ। উৎকৃষ্ট কণ্ঠে চেঁচিয়ে উঠল রানু, দরজা কেন বন্ধ করলে? এই ছেলে, দরজা খোলো। ভিতরে কে চিৎকার করেছে? তোহা কোথায়? দরজা না খুললে কিন্তু ভেঙে ফেলবো। দরজা খোলো বলছি। রাশেদের ত্রিস্ত পায়ে হেঁটে এলো স্নেহার কাছে, হাঁটু গেড়ে বসলো তার সামনে। স্নেহা চিবুক স্পর্শ করে বলল, ম্যাডাম, এটা কি করে ফেললেন? স্যার জানলে আপনার কি হবে? স্নেহার গা পা থরথর করে কাঁপছে, নাক ছিপছে, বিন্দু বিন্দু ঘাম, দৃষ্টি এলোবেলো। ভয় জড়সড় কণ্ঠে স্নেহা প্রশ্ন করল, ও কি বেঁচে আছে রাশেদ? বুঝতে পারছি না, কিন্তু অনেক ব্লাডিং হচ্ছে। আমার সামনে বসে না থেকে আগে চেক করো ও বেঁচে আছে কিনা, তারপর আমাকে দ্রুত জানাও। দরজাটার ওপাশ থেকে অনেকগুলো হাত একসাথে হাত বল প্রয়োগ করছে। যে কোনো সময় দরজা ভেঙে ভিতরে ঢুকবে ওরা। স্নেহার কণ্ঠমণি শুকিয়ে আসছে, বুক ঢিপ করছে, হাজার গতিরে ছুটছে স্পন্দন। রাশেদ তোহার পাল চেক করলো, নাকের কাছে আঙ্গুল নিয়ে বুঝলো এখনো শ্বাস চলছে। হাফ ধরা কণ্ঠে বলল, থ্যাংক গড শি ইজ অ্যালাইভ। স্নেহা প্রাণ ফিরে পেল যেন। আর একটু হলেই মার্ডার কেসে আসামি হয়ে যাচ্ছিল। মাথায় হাত ঠেকিয়ে নিজেকে শান্ত করলো। নিজের ক্রোধকে সে এতটুকু নিয়ন্ত্রণ করতে পারেনি। তোহাকে সে অবশ্যই মেরে ফেলতে চায়, কিন্তু এভাবেই নয়। সরাসরি ফোন করলে আমি তাকে কখনো মাফ করবে না, বরং স্নেহা এমন কিছু করবে যাতে তোহার মৃত্যুটা একটা দুর্ঘটনা মনে হয়। স্নেহা স্বাভাবিক হয়ে বলল, দরজা খুলে দাও রাশেদ। রাশেদ আশ্চর্য হয়ে তাকালো।
কি বলছেন ম্যাডাম? মেয়েটাকে এই অবস্থায় রেখে দরজা খুলে দেব? হ্যাঁ, যা বলছি তাই করো। রাশেদ দরজা খুলতে হুমড়ি খেয়ে ভিতরে ঢুকলো রানু সহ আরো দুজন। তোহার অবস্থা দেখে সবাই কি কর্তব্য বিম্বুর। অমর বিচলিত হয়ে প্রশ্ন করল। ম্যামের এই অবস্থা কি করে হলো? আমি কি জানি? ওমর, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে কল করো, কুইক। রানুর মুখে হাত দিয়ে কান্না শুরু করছে। হঠাৎ স্নেহার দিকে আগুন ছাড় দৃষ্টিতে তাকালো সে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? স্নেহা মোটো ঘাবড়ালো না, নির্বাক কণ্ঠে বলল, আমি কি জানি? আমিও তো আপনাদের মতো ওর চিৎকার শুনে এসেছি। রানু ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারল না। এমন পরিস্থিতিও নির্লজ্জর মতো দাঁড়িয়ে আছে। একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে স্নেহা। রানু কাছে এসে গায়ের সমস্ত শক্তিতে চড় মারল তার গালে। চোরের দমক সামাতে না পেরে বিছনা উল্টে পড়ে গেল স্নেহা। প্রচণ্ড বিস্মিত হয়ে তাকালো। রাশেদ তেরে এসে বিস্মিত দৃষ্টিতে কৈফিয়ত চাইল। এটা কি করলেন আপনি? অমনি রানু দ্বিগুণ তেজ নিয়ে রাশেদকে চড় মারল। বিম্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাশেদ। স্নেহা হাত ধরে তাকে শান্ত করতে ইশারা করলো। চোরের প্রতিশোধ সে পরে নিবে। আপাতত আগে এই ঝামেলাটা উদ্ধরে নেওয়া যাক। আমিতা গাড়িতে এসে বসলো। শ্বাসরুদ্ধ যন্ত্রণা হয়ে বুকের বাম পাশে আটকে আছে একটা তীব্র ব্যথা। গত 8 দিনে এই এক ব্যথা এক ফোঁটাও কমেনি, বরং যতদিন যাচ্ছে ততই যেন বাড়ছে। গাঢ় হচ্ছে ব্যথার উৎস। অপরাধবোধ আমিরকে দুর্বল করে দিয়েছে। সে ভেঙে পড়েছে, ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দিনের পর দিন চোখের সামনে নিজের এত বড় সর্বনাশ দেখার পরও সে কিছু করতে পারছে না, বরং বারবার ছুটে যাচ্ছে সর্বনাশের উৎসর কাছে, মায়ার কাছে। এই বিধ্বংসী অনুভূতির নামে কি তবে ভালোবাসা? আমিরের ফোন বেজে উঠল। ফয়সালের নাম্বার দেখে বোপাজারে টান অনুভব করলো সে। তোহার কিছু হয়নি তো? ফোন রিসিভ করতে ওই পাশ থেকে রানু ক্রোদন্ত কণ্ঠস্বর শোনা গেল। পাপির, কোথায় তুই? আমরা তোহাকে নিয়ে বারডেমে যাচ্ছি, দ্রুত সেখানে আয়। মেয়েটার অবস্থা খুবই খারাপ। তোহাকে নিয়ে বারডামে যাচ্ছ মানে? আর কি হয়েছে? আমির অসম্ভব অস্থিরতা অনুভব করলো। তোর বউ মেয়েটাকে খুন করতে চেয়েছিল, মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে ওকে। আমিরের স্পন্দ থেমে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে কোনো কথাই বলতে পারল না। রানু এক নাগারে স্নেহাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। আমির এইসব কিছুই শুনতে পেল না। তার স্মৃতিতে ভেসে উঠেছে ফিরে আসার সময় তোহার সেই অভিমানী মুখটি, মিষ্টি অনুযোগে বলা কথাটি। এত কিছুর পরেও আমাকে একা রেখে চলে যাচ্ছেন, যদি আমার কিছু হয়ে যায়? আমিরের দুনিয়া অন্ধকারে মনে হলো। ভূমিকম্প শুরু হলে বুকের ভিতর যদি তোহার কিছু হয়ে যায়, এই ভেবেই নিঃশ্বাস আটকে এলো। প্রচণ্ড অস্থিরতা কাঁপতে লাগলো হাত। সে ঠিক মতো স্টিয়ারিং ধরতে পারছে না, কিন্তু দিশেহারার মতো ড্রাগ করতে লাগলো। তোহার কিছু হতে দেবে না সে, কিচ্ছু না। হতদত্ত অবস্থায় হাসপাতালে পৌঁছালো আমির। রানু কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে রেখেছে। তার অবস্থা দেখে আমির আরো ভয়ে অস্থির হয়ে উঠল। তোর অবস্থা কতটা সিরিয়াস? তুমুল কণ্ঠে প্রশ্ন করলো সে। মায়া কোথায় রানু আন্টি? ইমার্জেন্সি ইউনিটে আছে, এখনও জ্ঞান ফেরেনি। এত রক্তপাত হয়েছে, ডক্টর বলছিল আর একটু দেরি করলেই নাকি অবস্থা সিরিয়াস হয়ে যেত। আমি পাগলের মতো করে ছুটতে গেল এমার্জেন্সি ইউনিটে, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হলো না। আরও পেশেন্ট ছিল। আমির বাইরে দাঁড়িয়ে রইল। দূর থেকে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখছিল তোহাকে। বুকের বাম পাশে কি প্রচণ্ড ব্যথা হলো তার। সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে কেন? তোহার নিষ্পাপ মুখটা দেখতে দেখতে নিজেকে আরও বেশি অপরাধী মনে হলো। ফয়সালের অমর মাথা নিচু করে করিডোরে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখা মাত্র উত্তপ্ত মেজাজ নিয়ে ছুটে গেল আমির। ডাচ গলায় কৈফিয়ত চাইল। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তোমরা কোথায় ছিলে? ঘরের ভেতর থেকে ম্যামের চিৎকার শুনেই আমরা দৌড়ে গিয়েছিলাম স্যার। তারপর দেখি ছায়ার মতো আর পাশে থাকতে বলেছিলাম আমি। স্যার, আমরা বুঝতে পারিনি ঘরের ভেতরেই এমন হবে। স্নেহা ম্যাডামকে আমি সাবধান করেছিলাম, তাও উনি তোহা ম্যাডামের ঘরে ঢুকেছেন। তোমরা ওকে আটকাতে পারলেন না? কিভাবে আটকাবো? উনি তো কারোর কথা শোনে না। আমি রেগে শক্ত করে অমরের গলা চেপে ধরল। রাজবাড়ি গলেই বলল, আমাকে ফোন করতে পারতে? আমি বলেছিলাম না ওর কিছু হলে কাউকে ছাড়বো না। রানু ছুটে এলো, আমিরকে থামিয়ে বলল, ওদের কোনো দোষ নেই, বরং ওরাই দায়িত্ব নিয়ে তোহাকে সময় মতো হসপিটালে এনেছে। কিছু যদি বলতেই হয় তাহলে তোর বউকে গিয়ে বল। স্নেহ তাই?
আমি কি করে জানবো? ওর বডিগার্ড জানে। আশা কোথায় রাশেদ? একটু আগে রাশেদকে আমি ক্যান্টিনের কাছে দেখেছিলাম স্যার। এমন সময় একজন নার্স এসে জানালো, পেশেন্ট ভালো আছে, আউট অফ ডেঞ্জার, শুধু একটু ঘুমাবে। আপনারা বেশি টেনশন করবেন না। রানু খুশি হলো। স্তব্ধ ভরা কণ্ঠে প্রশ্ন করলো, আলহামদুলিল্লাহ। দেখা করা যাবে? ঘুমাচ্ছে তো, এখন না যাওয়াটাই বেটার। একটু পর ডাক্তার এসে চেক করে গেলে তখন যাইয়েন। আমি ইউনিটের বাইরে বসে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে তোহাকে ঘুমের মধ্যে মুচকি হাসতেছে। রানু ফিসফিস করে বলল, মেয়েটার জন্য আমার এত মায়া কেন লাগে বলতো বাবা? জানি না রানু আন্টি। পবিত্র ঈদের সকাল। অ্যালার্মের শব্দ ঘুম ভাঙল না তোহার। সে যখন উঠল তখন সকাল 7:30 বাজে গেছে। থপ করে বিছনা ছেড়ে নামলো। ঈদের নামাজ আর আধা ঘন্টা পরে শুরু হবে। বাবার রাতে বলেছিল 7টায় ডেকে দিতে। তাছাড়া এখনো কিছু রান্না করেনি সে। বাবা কি খালি মুখে ঈদের নামাজে পড়তে চলে যাবে? ইস, খুব দেরি হয়ে গেল। অ্যালার্মের শব্দ শুনতে পায়নি সে। কুম্ভকর্মের মতো ঘুমাচ্ছিল নাকি? হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে দৌড়ে গেল তোহা। খুব সুন্দর সুঘ্রাণ ভেসে আসছে। তোহা দেখল চুলার উপরে ফিনের পাত্র বসানো। আরে, ফিনিকে রান্না করেছে। বাথরুম থেকে শাওয়ারের শব্দ পাওয়া গেল। বাবা তাহলে ঘুম থেকে আগে উঠে গেছেন। ঈদের দিনও তোহার বাবা আগে উঠতে পারল না। তার কিছুটা লজ্জা লাগছে। সে ভেবেছিল নিজ হাতে বাবাকে ফিরনি রান্না করে খাওয়াবে, কিন্তু কি হলো, তার হাতে মেহেদি লেপে